हरे कृष्ण। तो वैकुंठ वातावरण মানে কি? আর বহিরাগত ভক্তের জন্য বৈকুণ্ঠ পরিবেশের গুরুত্ব কি? 13 নম্বর কোয়েশ্চেন। ওকে। আহ, প্রথমে নিষ্ঠাবতী মাতাজি আপনি আনমিউট করে আনসারটা দেবেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো প্রথম 13 নম্বর কোশ্চেন, বৈকুণ্ঠে বাতাবরণ মানে কি? বহিরাগত ভক্তদের জন্য বৈকুণ্ঠ পরিবেশের গুরুত্ব কি? তো প্রভু, আমি যেটা লিখেছি, বৈকুণ্ঠে বৈকুণ্ঠে যা কিছু ঘটে সবই শ্রীকৃষ্ণ কেন্দ্রিক। যেমন শ্রীকৃষ্ণের নাম জপ, শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ বর্ণন ইত্যাদি, শ্রীকৃষ্ণের সেবা ইত্যাদি। আমরা ক্লাসে যদি একমালা জপ করি, খোলকর্তার সহযোগে কিছুক্ষণ কীর্তন করি, তারপর ক্লাস শুরু করি, যেখানে কৃষ্ণ এক মিনিট, সব এক মিনিট, দুটো এক কথাই মিনিট, আলোচনা এক মিনিট। হবে। দাঁড়ান মাতাজি। তাহলে আপনি যে উত্তর দিচ্ছেন ওটা ঠিকই আছে, কোনো ভুল নেই, কিন্তু আমি সম্পূর্ণ আলাদা জিনিস আশা করছি, এটা নয়। ওকে, কে বলবে? তিলকনাথ বাবু। প্রভু দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন প্রভু? হ্যাঁ। প্রভু, বৈকুণ্ঠ শব্দটার অর্থ হচ্ছে বিগত কুণ্ঠা যস্মাৎ, যেখানে কোনো রকম কুণ্ঠা মানে হচ্ছে ভয় থাকে না। তো সেখানে সবাই খুশি মনে কৃষ্ণের সেবা করে। তো মন্দির হচ্ছে এমন একটা জায়গা, এখানে ভয় বলতে কি, এখানে যেন কোনো ঈর্ষা না কাজ করে, দলাদলি না কাজ করে, সবাই যেন সেখানে যেন শান্তি বিরাজ করে। তো ভক্তদের মধ্যে কোনো রকম দ্বিধা থাকবে না, ভয় থাকবে না, সংকোচ থাকবে না, একে অপরকে সবকিছু বলতে পারবে, সেরকম একটা পরিবেশ। তো সেটা দেখলে বাইরের ভক্তরাও তারাও উৎসাহিত হবে এবং মন্দিরের সঙ্গে যুক্ত হতে চাইবে। এখনো ঠিক হয়নি। আর কে বলবে? এখনো আমি আনসার পাইনি, যেটা আমি আশা করছি। ব্রজভক্তি বিষ্ণুপ্রিয়া মাতাই। মিউট হচ্ছে না তো? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ, বৈকুণ্ঠ মানে হচ্ছে কুণ্ঠারহিত ভয় এবং উদ্বেগ থেকে আসে। যেমন জড়জগতের কোনো অফিসের বস তার অধস্তন কর্মচারীদের সব সময় চেপে রাখে তার ভয় এবং উদ্বেগ থেকে, যাতে সে উপরে উঠতে না পারে। কিন্তু বৈকুণ্ঠে এমন হয় না। সেখানে বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবী, তিনি স্বয়ং ঝাড়ু দিচ্ছেন। তার অন্যান্য দাসীরাও সেখানে থাকা সত্ত্বেও তিনি ঝাড়ু দিচ্ছেন। ঠিক এইরকম ভাবে একজন সঙ্গদাস যদি শুধুমাত্র ভাবে আমি ক্লাস দেব, সেটা করলে হবে না। ক্লাস দেওয়ার সাথে সাথে তাকে অন্যান্য ছোট সেবাও করতে হবে, যেমন মন্দির ক্লাসের জায়গা ঝাড়ু দেওয়া, প্রসাদ সার্ভিস করা, আসন পাতা, এসব। আবার সুবিধা নেওয়ার জায়গায় সবাইকে এগিয়ে দিয়ে নিজে পিছনে থাকবে। প্রসাদের লাইনে সঙ্গদাস সব থেকে পিছনে থাকবে। তাহলে বৈকুণ্ঠ পরিবেশ তৈরি হবে। আর প্রভু ভ্রমরের গুঞ্জন আর কোকিলের যেটা, এটা একটা উদাহরণ দিয়েছিলেন আপনি। ওকে, ঠিক আছে, আমি আবার এটা রাউন্ড আপ করছি কোয়েশ্চেনটা, আনসারটা দুবারা সবাই মন দিয়ে শুনবেন। উম, যে পয়েন্টটা আমরা হাইলাইট, বৈকুণ্ঠের অনেক কিছু হতে পারে, যেটা নিষ্ঠাবাদী মাধবী বলছেন ওটাও ভালো। হরিনাম সংকীর্তন হলেই বৈকুণ্ঠ বাতাবরণ হবে। যেদিন গৃহে গোলক ভজনে দেখি গৃহেতে গোলক বা, কিন্তু আমরা আজকে সেই প্রশ্নে এখানে আলোচনা করছি না। আমরা আলোচনা করছি বৈকুণ্ঠ বাতাবরণ মানে, এখানে যেহেতু এটা ক্লাসের আলোচনা হচ্ছে, গীতা ক্লাসে, স্টাডি ক্লাসে, সেই পরিপ্রেক্ষিতে আহ বৈকুণ্ঠ বাতাবরণ যেখানে লোকেরা, বাইরের লোকেরা আসবে তো শান্তি পাবে। বাইরে সংসার দাবানল চলছে, এখানে এসে তারা শান্তি পাবে। সেরকম আমার পরিবেশ প্রতিষ্ঠা কি করে হবে? তো আমি বৈকুণ্ঠে উদার দ্বারা লক্ষ্মী দেবী চার চতুষ্কুমাররা বৈকুণ্ঠে গেলেন, গমন করলেন বৈকুণ্ঠে নারায়ণকে দর্শন করার জন্য। সেখানে তারা কি পরিদর্শন করলেন? ভ্রমর আর তুলসী তো আমি কথা বলেছি, তাছাড়া তারা লক্ষ্মী দেবীকে দেখলেন, যিনি সেখানে সুবর্ণ মাজনি দিয়ে মেঝেতে ঝাড়ু দিচ্ছিলেন। হম। আর বৈকুণ্ঠে কোনো ধুলো নেই। ধুলো কি করে থাকবে? মেঝে তো মার্বেল দিয়ে তৈরি, এই মার্বেল না, কোনো মণি, মণি দিয়ে তৈরি। তো মণি প্রস্তরের মতো সেই মণি প্রস্তর দিয়ে সেই পুরো বৈকুণ্ঠের দেওয়াল মেঝে সব তৈরি, ওখানে ধুলো ছিল না। কিন্তু
ঝাড়ু দিচ্ছেন। এই লক্ষ্মী দেবীর ঝাড়ু দেওয়াটা দুটো জিনিসটাকে হাইলাইট করছে। দুটো কি? একটা হচ্ছে সেবা ভাব, সেবা করা ভাব। ওখানে শত শত লক্ষ কোটি দাসী আছে, সেবিকা আছে, যারা ঝাড়ু দিতে পারতো, কিন্তু তিনি বৈকুণ্ঠের অধীশ্বরী হয়ে নিজের হাতে ঝাড়ু নিলেন। তাহলে সেবা ভাব প্রথম। আর একটা কি এখানে আহ মানে শিক্ষা দেখছি আমরা, যে পজিশন, অনেক উন্নত পজিশনে আছে বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী দেবী, মানে টপ মোস্ট পজিশন আছে বৈকুণ্ঠের, এর উপরে কোনো পোস্ট নাই। এত উন্নত পোস্ট থাকা সত্ত্বেও সবচাইতে নিম্ন মানের সেবা তিনি করছেন। তার মানে তার ভয় নেই যে আমার পোস্টটা, হম, আমার নিচু পোস্টে চলে যাব, আমার পোস্টে কেউ আর চলে আসবে, এই ভয় নেই। তো জড় জগতে দুটা যারা কোম্পানিতে চাকরি করে, বললাম, ভয় আর উদ্বেগ থাকে। তো ভয় থাকে আর উদ্বেগ থাকে কিসের? যে আমার বেশি কাজ করতে হবে, কাজ চাপ বেশি পড়বে, আর আমাকে বেশি খাটিয়ে নেবে। ওই জন্য ভয়ে লোক কম কাজ করার, স্পেশালি দেখুন সরকারি চাকরিতে লোকেরা যত কম করা যায় কাজ, হ্যাঁ, একদিন যদি কাজ ছুটি পায় তাতেও আনন্দ পায়, আজকে আমি হাফ ডে করলাম আর কিন্তু ফুল মাইনা পেয়ে গেলাম, হ্যাঁ, খুশি আনন্দ করছে সে। তার মানে কাজ কম করতে চায় এখানে লোক, একটা প্রথম ভয়, বেশি কাজ না করতে চায়। আরেকটা হচ্ছে যারা উপরে আছে তারা নিচে লোককে সবসময় সাপ্রেস করে রাখবে। তো আমাদের এই ক্লাসগুলিতেও এরকম যেন না হয়, এখানে সেবার চাপ বেশি আছে আর উপরে লোকেরা নিচে লোককে উঠতে দিতেছে। এটা কি করে সম্ভব? সেবা ভাবনা জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। আমরা সকলে দাস, আমরা শিক্ষক নয়। আমরা শিক্ষক হতে পারি, শিক্ষকটা সেকেন্ড, দ্বিতীয় পরিচয়। প্রথম পরিচয় হচ্ছে আমরা ভগবানের দাস, আমরা সঙ্গ দাস, সঙ্গের নেতা নয়, আমরা সঙ্গের দাস। ভক্ত রেখো সঙ্গ দাস, দাস মানে সেবক। সেবা যদি করে সঙ্গ দাস, আর সবাই যদি সেবা করে, গ্রুপের সবাই যদি সেবা করতে থাকে, সেবা করার যদি কম্পিটিশন হয়, আমি সেবা করতে চাই, আমি সেবা করতে চাই, তাহলে কি সেবার কোনো আহ সেবা পাওয়া যাবে না, সেবকের অভাব থাকবে না, সেবার অভাব হয়ে যাবে, সেবা পাওয়া যাচ্ছে না। হুম, সেবক অনেক আছে, সেখানে আর কোনো ভয় হতো, যখন বাইরের লোক আসবে তারা দেখবে এখানে সবাই সেবা করতে চাইছে, তখন তারা শান্ত আর আনন্দ পাবে। এটা ছিল প্রথম প্রশ্নের উত্তর, যে বৈকুণ্ঠ পরিবেশটা কি রকম। সেখানে সবাই এক নম্বর সেবা করতে চাইছে, আর দুই নম্বর সবাইকে এগিয়ে দিচ্ছে, তুমি এগিয়ে যাও, আমি পিছনে। ভ্রমরকে এগিয়ে দিচ্ছে, ভ্রমর যখন গান শুরু করছে, তখন কোকিল আর যারা বড় পাখি আছে, যারা সুন্দর আছে দেখতে, যাদের কণ্ঠ ভালো, তারাও স্তব্ধ হয়ে গেছে, আর ভ্রমরের গুণগান তারা শ্রবণ করছে। তার মানে কোন ভক্ত যদি জাগতিক দৃষ্টিতে অত্যন্ত অযোগ্য হয়, হয়তো উচ্চ শিক্ষিত নাই, দেখতে সুন্দর নাই, টাকা পয়সা বেশি নাই, তা সত্ত্বেও তিনি যেন ফিল না করে এখানে ইনফেরিটি, সুপিরিয়রিটি কমপ্লেক্স আর ইনফেরিটি কমপ্লেক্স নেই। এটা বাংলায় আপনারা কতটা এই শব্দগুলোর সঙ্গে পরিচয় আছে জানে না, কিন্তু এটা মারাত্মক ভাবে চলে সমাজের মধ্যে।
সুপিরিয়রিটি কমপ্লেক্স মানে কিছু লোক মনে করে আমি উচ্চ উচ্চ কুল উদ্ভূত আছি, আমি উচ্চ শিক্ষিত আছি, আমি উচ্চ হায়ার ক্লাসে আছি। আর ইনফিরিয়রিটি কমপ্লেক্স মানে একজন সবসময় মনে করে আমি নিচে আছি, আমার কোনো যোগ্যতা নেই, এরকম সবসময় কমপ্লেক্সে ভোগ করছে। এই জিনিসটা বৈকুণ্ঠে নেই। ভ্রমর দেখতে গেলে সবচাইতে ছোট, কিন্তু তার কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্স ভোগ করতে হয়নি, যেহেতু সেখানকার কোকিল ময়ূর যারা বড় বড় পাখি তারাও ভ্রমরকে সম্মান করছে। ঠিক সেরকম তুলসী দেবী, তুলসীর সুগন্ধ সাইজ সবকিছু দিয়ে আপনারা মেজারমেন্ট করুন, অন্য গাছপালার সঙ্গে তার কোনো তুলনা নেই। কি তুলনা আছে? অথচ সবাই তুলসী দেবীকে শ্রদ্ধা করলো, সব গাছরা, সব ফুল ফল গাছ তুলসী দেবীকে শ্রদ্ধা প্রকাশ করছে। তো এটা আপনারা বুঝতে পারছেন, এই পয়েন্টটা আমি বলতে চাইছি। সুপিরিয়রিটি কমপ্লেক্স ইনফিরিয়রিটি কমপ্লেক্স বৈকুণ্ঠে নেই, বোঝা গেল এই দুটো এক্সাম্পল থেকে। তো এরকম হবে আমাদের পরিবেশটা। হুম। আর এই পরিবেশটা আনার জন্য সঙ্গ দাসকে কিছু করতে হবে। কি করতে হবে সেটা নেক্সট কোয়েশ্চেন মধ্যে আছে। সঙ্গ দাস এইটা কে বুঝতে পেরেছে? আমি কারো কাছে শুনি, একটু দেখি। ভবেশ প্রভু আপনি বলুন, কি বুঝলেন? আমি যে বললাম কিছু বোঝা গেল? আনমিউট করুন। হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ। বাবু এই বৈকুণ্ঠের এই এ, বিষয়টা থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাদেরকে সেবা ভাব আমাদের সঙ্গদাসকে, প্রত্যেক সঙ্গদাসকে আমাদেরকে সেবা ভাব এবং সেবা পরায়ণ থাকতে হবে। আমাদেরকে কখনো অভিমান করা চলবে না যে আমি উচ্চ পদে অধিষ্ঠিত বা আমি অনেক শিক্ষিত, তো আমি একজন টিচার হয়ে বা আমি একজন দুর্গাপুর ইস্কন মন্দির থেকে একজন টিচার, তো আমার এইগুলো করা উচিত নয়। আমাদেরকে ভক্ত ভাব, যেমন বৈকুণ্ঠে উদাহরণস্বরূপ আপনি যেটা বললেন, সেখান থেকে যেমন শিক্ষা নিতে পারি যে আমরা কিভাবে আমাদের আহ, এই শিক্ষাটাকে, স্পিরিচুয়াল শিক্ষাটাকে লাগিয়ে পরে আমরা যেন দৈন্য হতে পারি। আমরা টিচার পদ থেকেও আমাদেরকে আমাদের আচরণের মাধ্যমে শিখাতে হবে যে আমরা কি আচরণ করলে আমাদের যে নিচে আছে যারা, তারা শিখে পড়ে তারা যেন সেবাপরায়ণ হতে পারে। ওকে, ওকে, ঠিক আছে। এই পয়েন্টটা আহ আর কে বলবে? অপূর্ব মাধব, আপনি বলুন তো একটু। এই যে ভ্রমর আর তুলসী এক্সাম্পল থেকে আমরা যে সুপিরিয়রিটি আর ইনফিরিয়রিটি কমপ্লেক্সের কি শিক্ষা পাচ্ছি? এখানে যে সুপিরিয়রিটি কমপ্লেক্স আর ইনফিরিয়রিটি কমপ্লেক্স যেখানে বড় ছোট মনে করা, তো এই বৈকুণ্ঠ জগতে এই জিনিসটা নেই। এখানে দুটো এক্সাম্পল আপনি প্রদান করেছেন, একটা হচ্ছে ভ্রমর আর বড় পাখি। তো ভ্রমর সেখানে গান করছে, তো তখন বড় পাখিরা চুপ করে থাকছে, তারা ডিস্টার্ব করছে না, যদিও তারা ভ্রমরের থেকে অনেক ভালো গান করতে পারে, কিন্তু তবুও তারা ভ্রমরকে সামনে দিয়ে তারা নিজেরা পিছনে আছে, ভ্রমরের গানই শুনছে। সেই জন্য এখানে দেখা যাচ্ছে যে যদিও তারা সুপিরিয়র, তারা বড়, তারা ভালো গান করতে পারে, কিন্তু ভ্রমর কালো ছোট, কিন্তু তবুও তারা নিজেরা নিজেদেরকে সেখানে আহ নিচু করে রাখছে, যে ছোট তাকে উপরে এক্সপোজ করছে। আর তুলসী দেবী আর অন্যান্য গাছ যেরকম, তুলসী দেবীরও একটা ঘ্রাণ রয়েছে। গাছ যেমন চন্দন গাছ বা আরো যে সমস্ত গাছ রয়েছে যাদের ঘ্রাণ আরো অনেক বেশি ভালো, বা তাদের ফুলের ঘ্রাণ সেই তুলনায় তুলসী দেবীর তাদের কাছে হয়তো ইনফেরিয়ার, কিন্তু তবুও তারা তুলসী দেবীকে সবসময় সম্মান প্রদান করছে। তো এই দুটো থেকে আমরা বুঝতে পারি যে আমাদের যে ক্লাসেস থাকবে সেখানে যারা আসবে, তো তারা এমনিতেই বাইরের জগতে বিভিন্ন রকম সমস্যার মধ্যে থাকে, তো এখানেও এসে যদি তারা সমস্যার মধ্যে পড়ে তাহলে তারা আসবে না। তো এখানে একটা শান্তির পরিবেশ তাদেরকে দিতে হবে। সেখানে সেবাভাব, তাদের আহ, যিনি সঙ্গদাস থাকবেন তিনি সবসময় নিজে সেবা করবেন, করে তিনি উদাহরণ থাকবেন যে এখানে সেবা করাটাই হচ্ছে সব থেকে বড়, সেবা নেওয়া নেই। আর যিনি পজিশন, যার যে তিনি যদিও উচ্চ পজিশন, তিনি হচ্ছেন
সঙ্গ দাস বা এখন যদি আমরা অন্যভাবে বলি যে টিচার, কিন্তু সেই টিচার নয়, তাকে দাসের, তিনি যেহেতু সংঘের দাস, তাই তিনি সবারই সেবা করবেন। তিনি কখনো বুঝতে দেবেন না যে তিনি হচ্ছেন হায়ার পজিশনে আর বাকিরা লোয়ার পজিশনে আছে। তো তাদের মানে দেখতে কিরকম, তারা পড়ালেখা জানে কি জানে না, এই জিনিসটা কখনো যেন তারা ফিল করতে না পারে যে আমি হচ্ছে ইনফেরিয়ার। এটা এখান থেকে প্রভু বুঝতে পেরেছি। হরে বল, হরে বল। তো সুন্দর। বৈকুণ্ঠ থেকে আমরা অনেক কিছু, এই খালি দুটো এক্সাম্পলের মধ্যে কত শিক্ষা আছে। চতুষ্কুমার বৈকুণ্ঠে যে পরিদর্শন, এই দু তিনটা এক্সাম্পলের মধ্যে কত শিক্ষা আছে। এক নম্বর হচ্ছে ওখানে ছোট ভাব বড়, ছোট ছোট বড় মনোভাব নেই, ইনফিরিয়রিটি সুপিরিয়রিটি কমপ্লেক্স নেই, এটা উদাহরণ থেকে বোঝা গেল। আর ওখানে আছে সার্ভিস অ্যাটিটিউড আছে, ওখানে সেবা ভাব বেশি আছে সবার, যেটা দেখা যাচ্ছে লক্ষ্মী দেবী উদাহরণ দিয়ে। আর একটা আছে ওখানে তুমি আগে আমি পরে, এই ভাব আছে। এখানে আছে আমি আগে তুমি পরে। হুম? এই জগতে কি ভাব, আমি আগে। ওই যখন সমুদ্র থেকে অমৃত বেরোলো, তো অমৃত নিয়ে আসুর কলস, আসুরেরা অমৃত কলস নিয়ে পালালো, তখন তারা কি বলো, अहम पूर्वम न त्वम इति मता। अहम पूर्वम न त्वम, এই এক্স্যাক্টলি এই শ্লোকটা ওরা বলছিল, মানে অহম পূর্ব, আমি আগে, তুমি পরে। এটা আসরিক বা এই জড় জগতে নিয়ম। কিন্তু বৈকুণ্ঠে কি, তুমি আগে আমি পরে। ভ্রমরকে আগে করে দিল, ওরা পিছনে আসছে। তুলসীকে আগে করলো, ওরা পিছনে চলে এসছে। তাহলে এই বাতাবরণটাকে বলে বৈকুণ্ঠ বাতাবরণ। এখন নেক্সট প্রশ্ন হচ্ছে, এই ধরনের বাতাবরণ তৈরি করতে গেলে সঙ্গ দাসকে কি কি করা উচিত, সেটা আহ আরেকজন বলবেন, অনুকম্পিত মাথায়। हरे कृष्ण प्रभु जी प्रणाम। প্রভু, বৈকুণ্ঠ বাতাবরণ তৈরি করার জন্য আমাদেরকে সব থেকে মিনিয়াল সার্ভিসেস করতে হবে। যেভাবে ব্রজভক্তি মাতাজি এক্সাম্পল দিলেন, প্রসাদ সার্ভিস করতে হবে, ঝাড়ু দিতে হবে। কোনো জায়গায় প্রোগ্রামে গেলে ওখানে ভক্তদেরকে এমন ফিল যেন না হয় যে তারা হচ্ছে আমার আন্ডারে। যেভাবে অপূর্ব মাধব প্রভু বললেন যে ওদের কোনো ইনফেরিয়রিটি কমপ্লেক্সে এখন যেন তারা। এখানে ফিলিং এর ব্যাপারটা আছে, সেটা হয়ে গেল আলোচনা। এখন ফিজিক্যালি তাকে কি কি সেবা, পদ সেবা করতে হবে, এটা বোঝানো হচ্ছে, যেটা করলে হুম। সবার মধ্যে সেই ভাবটা জাগ্রত হবে। সেই প্রশ্ন কি কি হ্যাঁ করতে প্রভু, হবে? বলুন। হ্যাঁ প্রভু, আমাদেরকে ওই যেটা বললাম যে আমাদেরকে মিনিয়াল সার্ভিসেস করতে হবে। ঝাড়ু দিতে হবে, কোনো জায়গায় প্রোগ্রাম হচ্ছে তো ওখানে আমাদেরকে সহযোগিতা করতে হবে। বস হয়ে বসে থাকতে হবে না, না হলে সবাই আমাদের ব্যবহার থেকে তারাও ওটা শিখবে। রাইট, ঠিক আছে। মিনিয়াল সার্ভিস মানে বলে দিতে হবে, ঝাড়ু দেওয়া, যা কিছু আসন পাতা, প্রসাদ সার্ভিস করা, এই ধরনের সার্ভিস এগিয়ে আসা উচিত সঙ্গে আছে। যখন গ্যাদারিং হচ্ছে, তখন যখন ফেস্টিভ্যাল হচ্ছে, গেট টুগেদার হচ্ছে, তখন সঙ্গ দাসরা সবাই যদি সেবা করতে লেগে যায়, তো এটা দেখেই বৈকুণ্ঠ পরিবেশ চলে আসবে। তখনই সব মেম্বাররা ওই ভাবটা সবার মধ্যে চলে আসবে। যখনই দেখবে যে সঙ্গ দাসরা ছোট সেবা করছে, এত কিছু বোঝাতে লাগবে না, ওটা দেখেই সবার মধ্যে ওই পরিবেশটা, বৈকুণ্ঠ পরিবেশটা চলে আসবে। ওই শুধু দেখলেই, তো ওরা দেখবেন যে সঙ্গ দাসরা ছোট সেবা করছে, তো ওই সেবার মধ্যেই এত শক্তি আছে যে ওই ভাবটা, বৈকুণ্ঠ পরিবেশটা তৈরি হয়ে যাবে। সেবা করতে করতে কি করে, সবাই দেখবে যে ওনারা সেবা করছে, তখন সবাই সেবা করতে ঝাঁপিয়ে পড়বে, অন্য লোকরাও সেবা করতে চাইবে। যখন সবাই সেবা করতে চাইবে, আপনা আপনি এইসব যেটা আলোচনা করা হলো, এই জিনিসটা চলে আসবে। তো সঙ্গদাস অথবা টিচার তাদের বোস ভাবটা ত্যাগ করতে হবে, দাস ভাবটা আনতে হবে।
नेक्स्ट क्वेश्चन 15 नंबर। কে পড়বেন? নেক্সট কে আছে? ওরা যে প্রিয়া পদ্মা দেবী দাস পড়ুন। আনমিউট, এবার আনমিউট করুন। আনমিউট করে বলুন। আনমিউট হয়নি, আনমিউট করতে পারছেন না। ওকে, তো তখন আপনি বলুন ব্রজভক্তি মাতাজি। আচ্ছা আচ্ছা, হয়েছে আনমিউট, এবার বলুন। আবার আনমিউট করে দেন। না, হরে কৃষ্ণ প্রভু শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। ওই সেবা ভাব যখন কাউকে সেবা দেওয়া হয় তাকে তখন নেক্সট নিজে কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, ষোলো পরের কোয়েশ্চেন। কি কোশ্চেনটা আছে বলুন, পরের কোশ্চেনটা বলুন তো। প্রশ্ন একজন আপনার কাছে লেখা আছে না? হ্যাঁ হ্যাঁ, লেখা নেই? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সৎ এবং স্পষ্ট কথা, ওইটা প্রভু। হুম, আমি আমার কোয়েশ্চেন গুলো হারিয়ে ফেললাম, খুঁজছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সৎ এবং স্পষ্ট কথা না বললে কি কি অসুবিধা হতে পারে? না, এটা হচ্ছে একজন সঙ্গদাসের ক্লাসের স্টুডেন্টদের প্রতি কি কি দায়িত্ব পালন করা উচিত, এটা হচ্ছে প্রশ্ন। বলো। দাঁড়ান তো। এখানে হ্যাঁ, আহ, দায়িত্ব মানে রেসপন্সিবল, ওই প্রশ্নের উত্তর আছে রেসপন্সিবিলিটি, দায়িত্ব পালন। আপনাদের ক্রম মানে আগে পিছে আছে, এই জন্য প্রবলেম। প্রশ্নের ক্রম গুলো আগে পিছে আছে। বুঝতে পেরেছি। ওইটা কত নম্বর কোশ্চেন আমি বুঝতে পারছি না বাবু। 15 নম্বর, 15 নম্বর। মানে লেটেস্ট যেটা লিস্ট দিয়েছি তার 15 নম্বর। পুরানো হুম, লিস্টটা সবাই চেঞ্জ করবেন, লেটেস্ট লিস্টটা সবাই রাখবেন যাতে গন্ডগোল না হয়। লেটেস্ট লিস্টটা হচ্ছে ফাইনাল লিস্ট, ওই নাম্বারিংটা চেঞ্জ হবে না। আগেগুলো তো নাম্বার বারবার চেঞ্জ হয়েছিল তো। ও দু রকম, যেটা উদাহরণ বলছি বাবু। ফ্রাইডে শুক্রবারে ফেলা হয়েছে কোয়েশ্চেন। হ্যাঁ প্রভু, যে দায়িত্ব হচ্ছে দু রকম, দায়িত্ববান দু রকম আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের কিছু দায়িত্ব আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এখানে দায়িত্ব এবার এখানে প্রশ্ন হচ্ছে হ্যাঁ যে অধস্তন হ্যাঁ এর প্রতি হ্যাঁ কি করতে, সেটা প্রথমে প্রশ্ন আছে 15 নম্বর। আর 17 নম্বর আছে ঊর্ধ্বতন হ্যাঁ কর্তৃপক্ষ প্রভু, কি করে, দুটো আছে। অধস্তন ভক্তদের দায়িত্ব হলো যে ক্লাস চলছে, হঠাৎ করে ক্লাস বন্ধ হয়ে গেলে কাউকে জানাচ্ছে না যে সে ক্লাস বন্ধ থাকবে। এটা ইজ ইরেসপন্সিবল। এক সপ্তাহে আগে থেকে সবাইকে জানিয়ে দেওয়া উচিত যে ক্লাসে পরের সপ্তাহে ক্লাস হবে না। অ্যাকচুয়ালি ক্লাস বন্ধ থাকা আমাদের উচিত নয়, অন্যদিন ক্লাসটা নেওয়া উচিত। ক্লাস বন্ধ আছে অথচ কাউকে না জানালে, যদি না জানানো হয় তাহলে কি হয় না, ক্লাসের ভক্তরা চলে এসেছে অথচ তারা কি করছে না, এসে দেখছে যে বাড়ির দরজা বন্ধ, তাদের খুব খারাপ লাগবে। ক্লাসের আধ ঘন্টা আগে ক্লাস শেষ হয়ে যাওয়া দরকার। ক্লাসের একটা পরিবেশ তৈরি করতে হবে। আর ক্লাস থেকে যদি কোনো ট্যুরে নিয়ে যাওয়া হয় তাহলে তাদের টাইম জানিয়ে দেওয়া উচিত। যেমন কোনো ক্লাস হচ্ছে, কোনো সেমিনার হচ্ছে, কোনো কোর্স হচ্ছে, কিছু কোনো কিছু ফেস্টিভ্যাল হচ্ছে, সব কিছু জানিয়ে দেওয়া উচিত। এটা অধীনস্থ ভক্তের প্রতি আমার দায়িত্ব। কেউ যদি দায়িত্ববান হয় তাহলে অথরিটি খুব বিশ্বাস করবে এবং খুব খুশি হবে। রাইট, ওকে। তাহলে আপনার আগের আগের প্রশ্ন, আপনার এটা পুরানো, লেটেস্ট দুবারা যে হয়েছিল সেটা আপনার মানে শুনে নেই, নোট করেন। হুম, সবাই এটা হচ্ছে নোট থেকে মাথায় পড়ছেন, ভালো, কোনো অসুবিধা নেই। এখন ওটাকে আপনাকে কনভার্ট করতে হবে। আপনারা যখন প্রশ্ন
উত্তর যে পোস্ট করা আছে 32টা, প্রশ্ন হিসাবে আবার লিখলে তখন ভালো হবে, তখন আরো স্পষ্ট হয়ে যাবে। নাহলে কি হবে, কারণ মানে একটা উত্তর অন্য জায়গায় ঢুকে যাবে যদি আপনারা শুধু নোটটাকে কাছে রাখবেন, কিন্তু প্রশ্ন উত্তরের সঙ্গে যদি ম্যাচ করে লিখলে ভালো হবে, তাহলে একই উত্তরটা দু তিন জায়গায় চলে যাবে। হুম। নেক্সট হচ্ছে আহ 16 নম্বর, তো কিছু ইম্পর্টেন্ট না, তা সত্ত্বেও ঠিক আছে সংক্ষেপে। हम्म, समयानुवर्तिता की पालन करो, क्लास टाइम शुरू करा उचित, टाइम শেষ করা উচিত। হ্যাঁ। এটা এটা হচ্ছে হ্যাঁ। সময়ানুবর্তিতা। 16 নম্বর প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করছি না, 16 নম্বর প্রশ্ন হচ্ছে সময়ানুবর্তিতা মানে ক্লাস টাইমে শুরু করা উচিত, টাইমে শেষ করা উচিত। এমন না যে ক্লাসটা 6টায় হওয়ার কথা, চালু হলো 6:30টায়, তারপরে আবার আধা ঘন্টা পিছিয়ে গেল, করতে করতে আলটিমেটলি ওটা 7:30টায় চলে গেল। অরিজিনালি 6টায় অ্যানাউন্স করা হয়েছিল, এখন 7:30টায় হচ্ছে। আর আর আরেকটা প্রবলেম হচ্ছে, অনেকে কি করে, আচ্ছা সবাই তো 1 ঘন্টা লেট আসে, তো আমি 1 ঘন্টা আগে বলে দেবো, এটা ঠিক না। হুম? আমার ক্লাস 7টায়, কিন্তু আমি বলে দেবো সবাইকে 6টায়, এটা ঠিক না। তাহলে যারা আগে চলে আসবে তার তো পানিশমেন্ট হয়ে যাবে, ওটা ঠিক না। যদি সবাই লেট আসে, তাহলে কি করতে হবে, সবাইয়ের সঙ্গে আলোচনা করতে হবে যে দেখুন আমরা সবাই টাইমে আসতে পারছি না, তো ঠিক আছে আমরা ক্লাসের টাইমটা একটু চেঞ্জ করি। কি টাইম করলে ভালো হয়, সবাই যে টাইমে আসবেন সেই টাইমে আমরা ক্লাস করব, এইভাবে টাইমটা চেঞ্জ করে নেওয়া উচিত। আর কোনো কারণে যদি ক্লাস লেট স্টার্ট হয়, তবে শেষ করে দেওয়া উচিত টাইমে, না হলে কি হবে, যারা দূর দূর থেকে আসে তারা যেতে অসুবিধা হবে। এটা ছিল 16 নম্বর। 17 নম্বর হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আমাদের কি কি দায়িত্ব পালন করতে হয়। শ্যাম নন্দী মাতাজি বলবেন, আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষে আমাদের কি কি দায়িত্ব পালন করতে হয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। 1 নম্বর, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের দায়িত্ব 3 রকম ভাবে পালন করতে হবে। যেমন প্রথম হচ্ছে রিপোর্টিং, আমাদের ক্লাসগুলি কেমন ভাবে চলছে, কতদূর এগোলো, তাছাড়া যে কোনো কাজ করার পূর্বে রিপোর্ট করতে হবে। ইনফরমেশন, আমি কোথাও ট্যুর করতে গেলাম, কোনো কিছুর জন্য চাঁদা তুলছি, সেগুলোর জন্য আমাকে ইনফরমেশন দিতে হবে, না হলে প্রবলেম হবে। পারমিশন, আগে থেকে কর্তৃপক্ষের কাছে অনুমতি নেওয়া, যে কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে। 2, হঠাৎ করে নিজের ইচ্ছা মতো কোনো বুক চেঞ্জ করা, এগুলি যাবে না। এগুলোর ফলে আমাদের হতে পারে যে কর্তৃপক্ষ আমাকে দায়িত্ববান মনে করবে এবং খুশি খুশি হবে, এবং 100% আমার উপরে বিশ্বাস থাকবে, এবং ভগবানও চায় আমরা পূর্ণ বিশ্বাস ও দায়িত্ববান শরণাগত ভক্ত যেন হই। আরে এটাই ঠিক আছে একদম। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের যে রেসপন্সিবিলিটি, আহ তার মধ্যে দেখুন, একটা হচ্ছে রিপোর্টিং, ইনফরমেশন আর পারমিশন। কিছু কিছু জিনিস আছে যেটা রিপোর্টিং করলে চলবে, মানে হয়ে যাওয়ার পরে, যেমন ক্লাসের সংখ্যা কি রকম আছে, কত ভক্ত আসছে, হ্যাঁ, কে কত লোক দীক্ষিত হয়েছে, ক্লাসে কি বই চলছে, সব ভক্তরা কত মালা জপ করছে, এইসব রিপোর্টিং মধ্যে আসে। কত লোক অ্যাটেন্ড করছে রথযাত্রা, ফেস্টিভ্যাল ইত্যাদি, কত লোক ট্যুরে যাচ্ছে, এসব হচ্ছে রিপোর্টিং। আর ইনফরমেশন, যেমন কোনো ঘটনা ঘটে গেল ক্লাসের মধ্যে, যেটা খুব কোনো সিরিয়াস ম্যাটার থাকে, কোনো এমন সিরিয়াস ম্যাটার আছে, কোনো ইস্যু আছে, সেটা আমাদের ইনফর্ম করে দেওয়া উচিত। নাহলে পরে কি হবে, যখন আহ, ঘটনাটা যখন খুব ওয়ার্স্ট হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে, তখন আপনি যদি ইনফর্ম করেন, তাহলে অথরিটি আপনার প্রতি অসন্তুষ্ট হবে যে আপনি আগে বলেননি কেন। হুম, তো কিছু কিছু জিনিস ইনফর্ম করা উচিত। যত যা কিছু ঘটছে ক্লাসের মধ্যে, সেটা ইনফরমেশন আপডেট করা উচিত, যে এরকম এরকম চলছে। হুম, বা আপনারা কোথায় কিছু প্রোগ্রাম করলেন, কোনো বিশেষ প্রোগ্রাম আয়োজন করেছিলেন, কিছু ইনফরমেশন করা উচিত। আর পারমিশন, কিছু কিছু ব্যাপার আছে যে কাজটা করার আগে জিজ্ঞাসা করা প্রয়োজন। ট্যুর করা, পিকনিক করা, এগুলো পারমিশন নেওয়া উচিত। যে আমরা ট্যুর করতে চাই, আপনার বাড়ির
পরিবার নিয়ে কোথায় গেলেন সেটা পারমিশন লাগবে না, কিন্তু ক্লাসের ছাত্রদের নিয়ে কোথায় যেতে চান তো পারমিশন নেওয়া উচিত। যে আমরা কোথায় বেড়াতে যেতে চাই, ক্লাসের স্টুডেন্ট পিকনিক করতে চাই, কোনো কিছু করতে চাই, এটা হচ্ছে পারমিশনের ব্যাপার। কেন পারমিশন? যেহেতু অনেক ব্যাপার আছে, হয়তো ওই সময় মন্দিরে কোনো ফেস্টিভ্যাল হতে পারে, কোনো অনুষ্ঠান হতে পারে, কোনো সেমিনার হতে পারে, ওই সময় কিছু কারণ হতে পারে যেটা হয়তো মন্দির কর্তৃপক্ষ জানে, আমরা জানি না। এই জন্য পারমিশন নেওয়া উচিত, জিজ্ঞাসা করা উচিত, তারপরে লঞ্চ করা উচিত। লঞ্চ করে দিলে কিছু হবে না। যদি পারমিশন মিস হয়ে যায় বাই চান্স, তাহলে ইনফর্ম তো অবশ্যই করা উচিত, পরে ইনফরমেশন দেওয়া উচিত। ওকে, এটা ছিল আহ দায়িত্ব পালন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি। হুম, দায়িত্ব বইগুলো যেটা আপনি অলরেডি বলে দিয়েছেন, ঠিক আছে। আহ আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি কোনো মেসেজ দেয় যেটা সব স্টুডেন্টকে ফরওয়ার্ড করা উচিত, এটা দায়িত্ব। বা কোনো ওনারা কোনো প্রোগ্রাম করছে, ট্যুর করছে বা ফেস্টিভ্যাল করছে, বলছে সবাইকে ইনভাইট করতে, তো আমাদের সবাইকে ইনভাইট করা উচিত, এটা রেসপন্সিবিলিটি। আর একটা রেসপন্সিবিলিটি আছে, যদি কোনো ফোন কল আসে আমাদের মোবাইলে, তো ফোনটা ধরা উচিত, না ধরতে পারলে পরে কল ব্যাক করা উচিত। যদি কেউ কল ব্যাক করছে না, তাহলে সে হচ্ছে ইরেসপন্সিবল, ফোনও তুলছে না, কল ব্যাকও করছে না, এটা দায়িত্বহীন হয়ে গেল, দায়িত্ব জ্ঞানহীন হয়ে গেল। এরকম কিন্তু বরদাস্ত করা যায় না, মানে কোনো সঙ্গদাস এরকম আচরণ করবে, কোনো অথরিটি বরদাস্ত করবে না যে সঙ্গদাস ফোন তুলছে না আর কল ব্যাক করছে না। এটা ইনটলারেবল অফেন্স, মানে অ্যাটলিস্ট অর্গানাইজেশন, আমাদের যদি কোনো অর্গানাইজেশন চালাতে হয় তো এই রেসপন্সিবিলিটি থাকা। ওকে, তারপরে নেক্সট কোয়েশ্চেন আছে, নেক্সট কোয়ালিটি আছে বি গুড এক্সাম্পল, দৃষ্টান্তমূলক হওয়া। তো ইনথুজিয়াস্টিক যে কোয়ালিটি ছিল একটা, আপনারা বলছেন মিস হয়ে গেছে, ওটা 9 নম্বর সঙ্গে ওটাকে ক্লাব করা আছে। উদাহরণ স্বরূপ হওয়া এবং উৎসাহী হওয়া, ওটা একসঙ্গে করা হয়েছে আলোচনা, যেহেতু দুটো একরকম তো এই জন্য একসঙ্গে করা হয়েছে। ওখানে এই এটা আলোচনা হবে, ওর মধ্যেই আলোচনা হবে উৎসাহ আর উদাহরণ সদৃশ হওয়া। দৃষ্টান্তমূলক হওয়া, এটা হচ্ছে কোয়ালিটি। এর প্রশ্ন হচ্ছে 18 নম্বর, সঙ্গ দাসের আচরণ কি রকম হবে? তো আচরণ কি রকম হবে? তো ওটা হবে দৃষ্টান্তমূলক হবে। আচরণ দৃষ্টান্তমূলক হবে। তো দৃষ্টান্তমূলক মানে কি রকম, সেটা এখন আমাদের কি আলোচ্য বিষয়, যে দৃষ্টান্তমূলক মানে কি। তাহলে আমরা ওখানে কেউ বলতে চান? কেউ বলতে চাইলে আর বলবেন। এরকম দৃষ্টান্তমূলক মানে নিষ্ঠাবতী মাতাজি। হরে কৃষ্ণ বাবু। বলবো বাবু? হ্যাঁ, সঙ্গদাসের আচার আচরণ সবসময় দৃষ্টান্তমূলক হবে। আপনি আচরি ধর্ম অপরে শেখাও। সেজন্য একজন সঙ্গদাসকে ক্ষমাশীল, সহিষ্ণু এবং ধৈর্যশীল হতে হবে। যদি আমরা দেখি কোনো স্টুডেন্টের প্রোগ্রেস খুব স্লো, তাহলে অধৈর্য হলে চলবে না, উৎসাহ দিতে হবে তাকে। হয়তো ওটা আলাদা, ওটা আলাদা। ধৈর্য আর ক্ষমাশীল ওটা আলাদা গুণ আছে, এখানে হচ্ছে ওটা ওর মধ্যে দাঁড়িয়ে তো। দৃষ্টান্তমূলক, ওটা আলাদা আছে। এটা আলাদা, ওটা আলাদা প্রশ্নের মধ্যে ঢুকে, যেটা আপনি বলছেন। এই জন্য আমার মনে হয় আপনাদেরকে প্রশ্ন উত্তর হিসাবে নোটটা আবার নতুন করে হ্যাঁ, করতে লিখতে হবে। লাগবে, হ্যাঁ, নোটটা ভুলেই চেঞ্জ যাচ্ছে। করতে লাগবে, নাহলে মিক্স হয়ে যাচ্ছে, বলে সব হ্যাঁ তো, সবারই ভুলে আছে যাচ্ছে। সব। আনসার আছে কিন্তু অন্যত্র কোথায় কোথায় জানি আছে। এটা, যেটা আপনি বলছেন, হ্যাঁ, দৃষ্টান্তমূলক হতে হবে, মানে তাকে নিজে আপনি আচরি ধর্ম অপরে শেখাও, এটা তো থাকবে প্রভু। হ্যাঁ, যে কিন্তু ওই লাইনটা থাকবে অবশ্যই। তারপরে
কিছু পার্টিকুলার আচরণের কথা আমি বলেছি। তিলকনাথ আপনি আগে বলুন, তারপরে আমি বলছি। প্রভু দণ্ডবত প্রণাম, হরে কৃষ্ণ। সঙ্গদাস এই বিষয়গুলিতে আচরণশীল হবেন, যথা কোয়ালিটি চ্যান্টিং, কথা বলা, বৈষ্ণব নিন্দা না করা, বেশভূষা, সকালে ঘুম থেকে ওঠা, আধ্যাত্মিক আলোচনা, ক্লাস অ্যাটেন্ড করা। সঙ্গদাসের আচরণ হবে অবশ্যই দৃষ্টান্তমূলক। শিশু যেমন মাকে দেখে শেখে, তেমন ছাত্ররা সঙ্গদাসকে দেখে শিখবে। কোনো কোনো ক্ষেত্রে সঙ্গদাসের আচরণ বৈষ্ণবোচিত না হলে তাকে সংশোধিত হতে হবে। ওকে, তো ঠিক আছে, প্রভু ঠিকই কভার করেছেন। এর মধ্যে কিছু এড করতে চান তাহলে করতে পারেন। অনুপম মাথায় আপনি হাত তুলেছিলেন, বা সুভাষ এটা হরে প্রভু। কৃষ্ণ প্রভু। প্রভু এটা অনেক কিছু বলে দিয়েছেন ত্রিলোকনাথ প্রভু, যে বলার স্টাইল কি রকম হওয়া উচিত, কেননা আমাদের অধীনস্থরা আমাদেরকে নকল করবে সবসময়। আমাদের বেশভূষা উচিত হওয়া উচিত, মানে উচিত হতে হবে, সেটাও তারা লক্ষ্য করবে। বডি ল্যাঙ্গুয়েজ কি, আমরা উঠা বসা কার সাথে করছি, আমাদের খাওয়া দাওয়ার স্টাইল কি, সবকিছু লক্ষ্য করা হবে। ওই জন্য আমাদের খুব ধ্যান দিয়ে এসব করতে হবে। হ্যাঁ, আমরা বলছিলাম যে বৈষ্ণব 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 বেশভূষা থাকতে হবে। সঙ্গদাস বৈষ্ণব বেশভূষা থাকলে মেম্বাররাও খুব সহজে বৈষ্ণব বেশভূষা স্বীকার করবে। সঙ্গদাস যদি তিলক, কণ্ঠিমালা, ধুতি কুর্তা পরে, তাহলে ওটা দেখা দেখি করে মেম্বাররাও, স্টুডেন্টরাও পরে নেবে। যে সঙ্গদাস সবসময় কর্মী ড্রেস পরে থাকে, তাহলে মেম্বাররাও সবসময় কর্মী ড্রেস পরবে। তারপরে আহ খাওয়া দাওয়ার ব্যাপারেও সঙ্গদাস যদি কোথায় রাস্তায় খাচ্ছে দেখে, ওরা আবার কিছু, যাই হোক এগুলো ক্লিয়ার করা উচিত ক্লাসের মধ্যে, কিছু কি খাওয়া দরকার, কি খাওয়া উচিত ইত্যাদি। খাওয়া দাওয়ার মধ্যে, বেশভূষার মধ্যে কথা বলা, আমাদের কথা বলার স্টাইলটাও ওরা নকল করবে, মেম্বাররা শিখে যাবে, ওটাও সাবধানে। বডি ল্যাঙ্গুয়েজ ওকে কভার হয়েছে। নেক্সট প্রশ্ন আছে, এই সঙ্গ দাসের এই আচরণ স্টুডেন্ট উপরে কিরকম প্রভাব পড়বে, এটা অলরেডি কিছুটা কভার হয়েছে। আহ, ওরা নকল করে ইত্যাদি। হম জিজ্ঞেস করবো না, আপনারা লিখবেন। আবার লেকচার, আগের লেকচারে সব আলোচনা হয়েছে, মানে এগুলো আলোচনা হয়ে গেছে। ওটা শুনলেও আপনারা ভালো উত্তর ওখানেই পাবেন, গত লেকচারে। নেক্সট হচ্ছে, একজন সঙ্গ দাসকে কোন কোন ব্যাপারে উৎসাহিত হতে হবে এবং উৎসাহ প্রদান, এটা দেখুন একসঙ্গে দুটা কোয়ালিটি জড়িয়ে রয়েছে। উৎসাহ, এনথুজিয়াস্টিক কোয়ালিটি এখানেই আছে। তো একজন সঙ্গ দাসকে কোন কোন ব্যাপারে উৎসাহিত হতে হবে আর উৎসাহ প্রদান করতে হবে, এই পয়েন্টটা ওকে কে বলবে? সুবাহকে বলুন, লেখা আছে কিনা? লেখা হ্যাঁ, না ওটা থাক, লেখা নেই প্রভু। হ্যাঁ তাহলে আন্দাজে বললে হবে না। আহ, সবাই একটু নোট করবেন। এটা হচ্ছে, তাকে আমি বলে দিচ্ছি সংক্ষেপে, টাইম বাঁচার জন্য আমি নিজে বলে দিচ্ছি, টাইম কম হয়ে যাচ্ছে। সঙ্গ দাসকে আহ উৎসাহী হতে হবে, যেমন গ্রন্থ বিতরণ, ডিসেম্বর ম্যারাথন আছে, এই সঙ্গ দাস উৎসাহ নিয়ে নেবে সেটাতে, আর সব মেম্বারকে উৎসাহ প্রদান করবে, এটা উৎসাহী হওয়া। তারপরে এক্সাম্পল আর উৎসাহ দুটো একসঙ্গে পাশাপাশি। তারপরে সঙ্গদাস খুব, কোন মন্দিরে উৎসব আছে তো উৎসাহপূর্বক অংশগ্রহণ করবেন, মেম্বারকেও অংশগ্রহণ করাবেন। কোনো গেট টুগেদার আছে, সঙ্গদাস উৎসাহ দেবেন সবাইকে, চলুন চলুন আমরাও যাই আনন্দে, এরকম সবসময় উৎসাহপূর্বক অংশগ্রহণ করবেন। সেবাতে, মন্দিরে ফেস্টিভ্যালে, বুক ডিস্ট্রিবিউশন আছে, সংকীর্তন আছে, যে কোনো সেবা আসছে, বা জব করার মধ্যে উৎসাহ, বই পড়ার মধ্যে উৎসাহ, মানে এক্সাম্পল আর উৎসাহ দুটোই থাকবে পাশাপাশি। যদি সঙ্গদাস দৃষ্টান্তমূলক, মানে উনি সঙ্গদাসও যদি মন্দিরে সেবাতে অংশগ্রহণ করেন, তাহলে ওটা দেখে স্টুডেন্টরাও অংশগ্রহণ করবেন। সঙ্গদাস যদি উৎসাহপূর্বক অংশগ্রহণ করে, ওরাও উৎসাহপূর্বক গ্রহণ করবে। এটা হচ্ছে উৎসাহী হওয়া, নিজেকেও অংশগ্রহণ করা, অন্যকেও উৎসাহ প্রদান করা, নিরুৎসাহী না করা। অনেক সময় সঙ্গদাস বলে
হ্যাঁ অমুক অমুক সেবা আছে, আপনারা করলে করতে পারেন। হ্যাঁ, এরকম যদি বলে তাহলে কেউ উৎসাহ পাবে না। হুম, এটা হচ্ছে ব্যাপার। নেক্সট আছে অনেস্ট এন্ড স্ট্রেট ফরওয়ার্ড, সৎ এবং স্পষ্ট। তো এই ব্যাপারেও অনেক আলোচনা হয়েছে নিশ্চয়ই। অনেস্ট এবং সৎ কে বলেন এখনো গাবেনি সুভদ্রা মাঝি বলুন। লেখা আছে এটা আপনি যেটা আমাদেরকে দৃষ্টান্তে বলেছিলেন, মানে বলেছিলেন যখন আলোচনা হয়েছিল, যে আমাদেরকে স্পষ্ট হতে হবে, মানে সৎ কথা বলতে হবে এইভাবে যে আমরা মঙ্গল আরতিতে এভরিডে উঠতে নাই পারতে পারি, কিন্তু আমরা কখনো আমাদের যারা ক্লাসে থাকবে তাদের কাছে বলবো না যে আমরা এভরিডে করছি। মিথ্যা কথা আমরা কখনো বলবো না, আমরা সত্যি কথাটাই বলবো যে হ্যাঁ আমরা প্রত্যেক দিন উঠতে পারি না, কিন্তু আমাদের উচিত প্রত্যেক দিন করা। এইভাবে ওদেরকে বলতে পারে। স্পষ্ট কথা হচ্ছে যে যদি কারোর আমরা কোনো ভুল দেখি তো সেই ভুলটা আমাদেরকে সংশোধন করে দিতে হবে। সেটা মানে ওদেরকে আমরা কখনো এরকম করব না যে ভুল পথে যাচ্ছে দেখেও তাদেরকে আমরা ভুল পথে চালিত হতে দেব না, তাদের সেই ভুলটা সংশোধন করে দেবো। হম, রাইট। স্পষ্ট ব্যাপারে আরো কিছু বলেছিলাম। হুম, কে বলবেন? স্পষ্ট কথা ব্যাপারে আরো কিছু পয়েন্ট বলেছি। আমি বলছি প্রভু, আমি বলবো প্রভু। হ্যাঁ বলুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যদি শত স্পষ্ট কথা না বলি তাহলে পরবর্তীতে অসুবিধায় পড়তে হবে। যেমন হয়তো মন্দির কর্তৃপক্ষ আমাকে কোনো বড় দায়িত্ব দিয়েছেন, হয়তো আমার এবিলিটি নেই, কিন্তু আমি সে দায়িত্ব নিয়ে ফেললাম। আহ কিছু বললাম না, দায়িত্বটা পালন করতে পারলাম না। পরে সেই দায়িত্বটা পালন করতে পারলাম না বলে মন্দির কর্তৃপক্ষ অসুবিধায় পড়বে, কারণ দায়িত্বটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এটা হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার স্পষ্ট কথা স্পষ্ট বলতে হবে, ব্যাপারটা এখানে কিভাবে স্পষ্ট হতে হবে? বলতে হবে যে আমি এটা আমার পক্ষে সম্ভব নয় বা আমি পারবো না, বা অন্য কোনো ভাবে বলতে হ্যাঁ হবে কর্তৃপক্ষকে, হ্যাঁ, স্বীকার এখানে করতে হবে। হ্যাঁ, এখানে স্পষ্ট মধ্যে দুই তিনটা জিনিস আমি বলছিলাম। একটা হচ্ছে স্পষ্ট হচ্ছে যে হয়তো আমি ওই দিনে মন্দিরে ওই সেবাতে আমি থাকবো না, আমি আউট অফ স্টেশন আছি। হ্যাঁ, হুম, এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে যে আমার ওই সেবা করার ইচ্ছে নেই। সেখানে স্পষ্ট হতে হবে যে আমি আমার ইচ্ছে না, অন্য কোনো সেবা দিয়ে দিন আমাকে। আর একটা স্পষ্ট হওয়ার মানে হলো, ধরুন আপনি ট্যুরে যাচ্ছেন, ট্যুরে কোনো পিকনিকে যাচ্ছেন, আপনাকে মন্দির বলছে যে আজ যেতে, আপনি বলছেন আমার দোকান খোলা আছে বা আমার অফিস আছে, আমি যাব না। হ্যাঁ, অথচ আপনার অফিস নেই, দোকানও বন্ধ আছে, আপনি জাননি, তো পরে জানতে পারলে অথরিটি অসন্তুষ্ট হবে। কিন্তু আপনার যাওয়ার আসল কারণটা বললেন না, তো আসল কারণটা যদি বলে দিলে আহ ভালো হয়। হুম, তো অনেক সময় স্পষ্ট কথা কিন্তু স্পষ্ট কথা সবসময় মিষ্ট হয় না। হ্যাঁ, স্পষ্ট কথা তিক্ত হয়, তাই না? হ্যাঁ তো প্রভু। আপনি যদি কর্তৃপক্ষকে সত্যি কথা বলেন তাহলে কর্তৃপক্ষ খারাপ লাগবে, ভালো লাগবে না। কিন্তু তা সত্ত্বেও বলে দিলে ভালো, কেননা পরে যখন আমি যাব না, কোথায় বা করবো না, তখন আরো বেশি খারাপ লাগবে। হুম, এই জন্য স্পষ্ট কথা আগে বলে দিলে আগে একটু কষ্ট হবে, কিন্তু পরে লং টার্মে ওটা কষ্ট কম হবে। এই জন্য স্পষ্ট কথা বলা দরকার। তার বলার আবার নিয়ম আছে, স্পষ্ট কথা কিভাবে বলতে, সেটা পরে আমরা অন্য পয়েন্টে আলোচনা করবো কিভাবে বলা উচিত। ওকে, এবার নেক্সট কোয়ালিটি হচ্ছে হ্যাভ এন্ড উইলিং টু গিভ টাইম। ওর উপরেও আমরা অনেক আলোচনা করেছি। এগুলো সব রিপিট হচ্ছে, কিন্তু এখন আমরা কোয়েশ্চেন উত্তরের মধ্যে যাচ্ছি, এই জন্য রিপিট হচ্ছে। আলোচনা হয়ে গেছে সব, এগুলো সব লেকচারের মধ্যে আছে আনসার গুলো। কোয়েশ্চেন ধরে ধরে যাচ্ছি। কোয়েশ্চেন হচ্ছে হ্যাভ এন্ড উইলিং টু গিভ টাইম, এখানে সঙ্গ দাসকে ক্লাস ছাড়া আর কোথায় কোথায় সময় দিতে, ক্লাস ছাড়া আরো কোন কোন জায়গায় সময় দিতে লাগে, মানে একটা সঙ্গ দাসকে কোথায় কোথায় টোটাল সময় দিতে হয়, তাকে সময় দিতে প্রস্তুত থাকতে লাগবে। সেটা আহ দেখুন, আমি
আমি বলছি, প্রথম হচ্ছে তাকে ক্লাস নিতে গেলে 2 ঘন্টা প্রতি সপ্তাহে ক্লাসের জন্য যায়। একটা ক্লাস চালাতে গেলে কত সময় লাগে আমি হিসাব করে দেখাচ্ছি। প্রথম হচ্ছে একটা ক্লাস চালাতে গেলে 2 ঘন্টা তো ক্লাসের টাইম যাবে প্রতি সপ্তাহে। ক্লাসের আগে পিছে ক্লাসের সেটিংটা করতে আর বাইন্ড আপ করতে আধা ঘন্টা করে যাবে, তাহলে 3 ঘন্টা হয়ে গেল। ক্লাস যদি কোনো দূরে জায়গায় হয় তাহলে সেখানে ট্রাভেলিং করতে হবে। হম তাহলে 4-5 ঘন্টা হয়ে গেল। একটা ক্লাস চালাতে গেলে একদিনে 4 ঘন্টা কমসে কম ওই দিনেটাই গেল। এছাড়া ওই ক্লাসের জন্য প্রস্তুতি নিতে হবে। একদিন আগে আমাকে পড়তে হবে, যে ক্লাসটা হবে তার পাঠ্যক্রম একদিন আগে পড়ে নেওয়া উচিত। কেননা আমি পরে রেডি করবো যে কি কি প্রশ্ন হতে পারে, এখানে লোকেরা কি জিজ্ঞাসা করতে পারে, কোনো এমন কিছু লেখা যেটা আমি বুঝতে পারছি না, সেটা আমাকে ক্লাসের আগেই খোঁজ করে নেওয়া ভালো। তাহলে ওখানে আমার 1 ঘন্টা হয়তো প্রস্তুতির জন্য যাবে। আর সময় কি দিতে হবে ক্লাসের মেম্বারকে। যদি নতুন ক্লাস হয়, পুরানো ক্লাসের জন্য বলছি না, যদি নতুন ক্লাস হয় তাহলে ক্লাসের মেম্বারদেরকে আমাকে সপ্তাহে একদিন ফোন করতে হবে। অন্তত 2-4 মিনিট 5 মিনিট কথা বলতে হবে যে কেমন চলছে, কি ব্যাপার, জব শুরু করেছে তাহলে জব ব্যাপারে একটু খোঁজ নেওয়া, জব করছেন কিনা, বই পড়ছেন কিনা, একটু খোঁজ করতে হয়। নাহলে যেটা আমরা পরে যত্ন নেওয়া আমাদের আলোচনা করেছিলাম যে যত্ন মানে ফোন করা, না হলে রিলেশন বিল্ড হবে না। রিলেশন বিল্ড না করলে ওদের ডেভেলপ হবে না। এখানে time যাবে। আর কোথায় টাইম যাবে? আর যিনি ক্লাস নেবে তাকে নিজেও ট্রেনিং নিতে হবে না। আমি হয়তো সপ্তাহে 60টা ক্লাস দিচ্ছি, মানে আমি কীর্তন করছি 14 ঘন্টা, আর শ্রবণ করার জন্য আমার কাছে 2 ঘন্টা টাইম নেই, তাহলে আপনি যোগ্য টিচার নয়। আপনি যদি সপ্তাহে 6টা ক্লাস করেন তো কমপক্ষে একদিন তো শ্রবণ করার ইচ্ছা থাকা উচিত। যদি কেউ বলে আমার এত ক্লাস আছে যে আমি এই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারছি না, হুম কি বলে টিচার ট্রেনিং ক্লাস, ওর জন্য আমার সময় নেই, তো আমার ক্লাস করার জন্য সময় আছে, তাহলে আপনি ভুল পথে পরিচালিত হচ্ছেন। হুম আহ, তার মানে কি হলো, আমি যদি একটা সঙ্গ দাস ক্লাস করি তো আমাকে ওই প্রথম একদিন ক্লাস করতে গেলে 4 ঘন্টা যাচ্ছে, মাঝখানে একদিন ফোন করতে হবে, আর প্রতি সপ্তাহে 2 ঘন্টা আমাকে এর জন্য রাখতে হবে যে আমি ক্লাস অ্যাটেন্ড করব আমার নিজের জন্য। তার জন্য আমাকে 2 ঘন্টা আবার রাখতে হবে। প্লাস আমি কোনো মন্দিরে উৎসব হবে, সেখানে আমাকে অংশগ্রহণ করতে হবে, ফেস্টিভ্যালে, মন্দির থেকে সেন্ট্রালি কোনো সেমিনার হলে অংশগ্রহণ করতে হবে, পিকনিক ট্যুর হলে অংশগ্রহণ করতে হবে। তাহলে এইসব সময় আমাকে আহ আগে থেকে মনে রাখতে হবে। যারা সঙ্গ দাস নতুন হবে বা হওয়ার চেষ্টা করছে তাদের মনে রাখতে হবে যে আমার এতটা সময় দিতে প্রস্তুত হতে হবে। একটা হচ্ছে আমি নিজে ক্লাস নেব, তার জন্য 4-5 ঘন্টা সপ্তাহে যাবে, আর আমাকে এটা অ্যাটেন্ড করতে হবে ক্লাস, তার জন্য 2 ঘন্টা যাবে। এটা তো যিনি একটা ক্লাস করবে। এখন যদি কেউ বলে যে আমার এই ক্লাসটা অ্যাটেন্ড করার সময় নেই প্রতি সপ্তাহে, তার মানে কিছু গন্ডগোল আছে, ভুল আছে, রাস্তা ভুল যাচ্ছে। কেননা আমি যদি শিক্ষা প্রদান করি আর আমি যদি শিক্ষা গ্রহণ না করি তাহলে তো হবে না। আমি আউটপুট তখনই করতে পারবো যখন ইনপুট হবে। ইনপুট ছাড়া আউটপুট কি করে হবে? তো আমি কারো দায়িত্ব তখন নেব যখন আমার কেউ দায়িত্ব নেবে। হম আমি কিছু লোকের শিক্ষা পাবো যখন আমি কারো ছাত্র হব। আমি ছাত্র না হতে চাই তো আমি শিক্ষক হতে পারবো না। এই জন্য কারোর মধ্যে এই মনোভাব যেন না আসে যে আমার এখানে টিচার ট্রেনিং ক্লাসের জন্য আমার সময় নেই। এটা যদি কেউ চিন্তা করে তাহলে ভুল। সব ছেড়ে এটাকে প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত। প্রথমে তো নিজের জন্য প্রথম টাইম, তারপর অন্য লোককে। আপনি আচারে ধর্ম জীবের শিখায়, মানে আমি আগে নিজে শিক্ষা গ্রহণ করব, তার জন্য সবকিছু আউট করে আমি এটা সবচাইতে ইম্পর্টেন্ট টাইম আমার ওটা এই কাজের জন্য দেওয়া উচিত, আর অন্য কাজটাকে সাইডে রাখা উচিত। আর এখানে আমরা চেষ্টা করছি সব আমি আমার মেনটেন করে যেটা টাইম বেরিয়ে যায় ওখানেই শুধু টিচার ট্রেনিং ক্লাস করবো, তাহলে ঠিক না। সব ইম্পর্টেন্ট কাজটা আমি আগে শিডিউল করে নিলাম, আর বাঁচানো হ্যাঁ এটা নয়। ওকে, এটা আমি প্রসঙ্গক্রমে বললাম, এটা কিন্তু আনসারের মধ্যে আসবে না এগুলো।
আনসার মধ্যে হচ্ছে যে আমার সপ্তাহে কোথায় কোথায় টাইম দিতে হবে, এটাই হচ্ছে আনসার। ওই কোথায় কোথায় টাইম দিতে লাগে সঙ্গ দাসকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 24 নম্বর কোয়েশ্চেন, একজন সঙ্গ দাস ছাত্রের প্রতি কিভাবে ধৈর্য আর সহিষ্ণুতা প্রদর্শন করতে পারেন, এটা আগে মানে বললেন। নেক্সট কোয়ালিটি আছে, নেক্সট গুণ হচ্ছে ধৈর্য এবং সহিষ্ণু। ধৈর্য এবং সহিষ্ণুতা हुआ আমাদের ধৈর্য হতে হবে আর সহিষ্ণু হতে হবে আর ক্ষমাশীল, এই তিনটা গুণ কিন্তু পাশাপাশি যাবে, এই একটা ছাড়া একটা চলতে পারবে না। ধৈর্য ছাড়া পেশেন্স ছাড়া টলারেন্স হবে না, সহিষ্ণুতা হবে না, সহিষ্ণুতা ছাড়া ক্ষমা হবে না। তাহলে ক্ষমা, সহিষ্ণুতা আর ধৈর্যতা, তিনটা গুণ একদম জড়িত রয়েছে। কি কি ব্যাপারে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি ধৈর্য হতে হবে। একটা হচ্ছে যারা ক্লাসে যদি কেউ লেট আসছে, তো তাদের উপরে আমি আক্রমণ যেন না করে দিই, কেন লেট আসছেন। আমি উদাহরণ দিয়েছি কয়েকটা। একজন ভক্ত সবাইকে দাঁড় করে দিত, যারা লেট আসছে তাদেরকে বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে কান ধরতে হবে। তো এগুলো সাবধানে করবেন। তারপরে কেউ ভক্তিতে প্রোগ্রেস কম হচ্ছে, তার প্রতি যদি আমি ধৈর্য হারিয়ে দিই আর তাকে রাগ করে, তার উপর হবে না। বা কারো বাড়িতে জেনুইন প্রবলেম আছে, বাড়িতে এমন সমস্যা আছে যে যার ফলে তিনি বাড়িতে পরিবেশ নেই, ভক্তির পরিবেশ হয়নি তার বাড়িতে এখনো, তাই জন্য তিনি এগোতে পারছে না। সেখানে সঙ্গ দাসকে ধৈর্য আর সহিষ্ণু হতে হবে। উম, তারপরে কারো আহ, জন্মগত কারো জন্মগত দোষ আছে, যেমন হয়তো তার আহ, শরীরে কোনো ডিফেক্ট আছে, আর তার তো বেশি জ্ঞান নেই, বেশি টাকা পয়সা নেই, হ্যাঁ, তো দেখতে খুব ভালো না, তো এরকম অবস্থায় তাকে আমি তাকে সহ্য করা উচিত, তার মধ্যে কমি আছে কিছু, তার জন্য শিখতে শুধু শিখতে পারছে না, এগোতে পারছে না ভক্তিতে, সেগুলো আমাকে সহ্য করতে হবে। বা কারো কিছু স্বভাব খারাপ থাকতে পারে, অনেক সময় কিছু কিছু ছাত্র আছে, তারা ব্যাকগ্রাউন্ড এরকম ব্যাকগ্রাউন্ড থেকে এসছে যে তাদের কথাবার্তা একটু রাফ আছে, তাদের আচার আচরণ একটু রাফ আছে, লুজ আছে, ওরকম ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে মানুষ আসছে। এগুলো আমাকে সহিষ্ণু মানে সহ্য করা, হম, সহিষ্ণু হওয়া, তারপরে তাকে শুধরানো, সহিষ্ণু হয়। ও কারো কোনো অ্যাক্সিডেন্টাল মিস্টেক হয়ে গেল, কোনো দোষ করে ফেললো কেউ, হম, ভুল হয়ে গেছে কোনো কারণে, তো ভুলে হয়তো সঙ্গদাস সঙ্গে তার কোনো কারণে ক্রিটিসাইজ করলো সঙ্গদাসকে, বা সঙ্গদাসের অপমান করলো, বা কোনো আরো কিছু ভুল করে দিল সঙ্গদাস প্রতি, যে সঙ্গদাসের ইগো লেগে গেছে, এমন কিছু করলো যে সঙ্গদাসের হার্ট হয়েছে, সেই ক্ষেত্রে সঙ্গদাসকে ক্ষমা করতে হবে তাকে, এখানে ক্ষমা গুণ আসবে, যে ঠিক আছে ও ভুল করেছে, এখন যদি সে মন থেকে তিনি পশ্চাতাপ করছে, তিনি ক্ষমা চাইছে, মনের মধ্যে তার প্রায়শ্চিত্ত আছে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত, আবার তাকে সঙ্গে নিয়ে চলতে হবে। যদি আমরা ক্ষমা না করি তাহলে আমাদেরকেও ক্ষমা করবে না, আমরাও তো অনেক ভুল ত্রুটি করছি, ভগবান আমাদেরকেও ক্ষমা করবে না। ক্ষমা করে, ক্ষমা করতে গেলে সহ্য করতে হবে, মানে আমার কষ্ট দিয়েছি কিন্তু আমি সহ্য করবো। এরকম কেউ যদি দোষ করে থাকে, সেটা মনের মধ্যে আমরা পোষণ করব না, তার বিরুদ্ধে কোনো নেগেটিভ মনের মধ্যে পোষণ করবো না, যে তাকে দেখে সবসময় একটা নেগেটিভ ভাব মুখটা ফিরে দেবো, তার সঙ্গে কথা বলবো না, এই ধরনের মেন্টালিটি ভালো না। সেটা থাকলে ভিতরে লুকিয়ে রাখতে হবে, আমাদের মধ্যে থাকতে পারে কারো প্রতি, কেউ যদি আমাকে খুব অপমান করেছে, কেউ আমার প্রতি খারাপ আচরণ করেছে, তো
আমার মধ্যে তার প্রতি রাগ থাকবে, রাগটাকে তো ভিতরে লুকিয়ে রাখতে পারবে, কিন্তু আমাকে তার সঙ্গে সহর্ষ, তার সঙ্গে আলোচনা করতে হবে, কথা বলতে হবে, তিনি যেন ফিল না করে। এটা হচ্ছে ক্ষমা গুণ, সঙ্গদাসের মধ্যে সহিষ্ণুতা। আর পেশেন্স মানে ধৈর্য, মানে হয়তো তার সময় লাগছে এগোতে, শিখতে সময় লাগছে, সেবা করতে আস্তে আস্তে সেবা করছে, তাকে শেখাতে হবে, একটু সময় লাগবে। তো এটা ছিল ধৈর্য আর সহিষ্ণুতা। নেক্সট বিল একটু ছিল প্রভুপাদ, ওটা আমরা করেছি। শ্লো প্রভুপাদের আনুগত্য মানে কি? একজন সঙ্গদাসকে কোন কোন ব্যাপারে ধৈর্য, সহিষ্ণু, ক্ষমাগুণ প্রদর্শন করতে হবে আমি লিস্ট করলাম। উম এটাও অ্যাকচুয়ালি লাস্ট লেকচারে আরো বেশি ডিটেল আপনারা পাবেন, এইসব প্রিভিয়াস লেকচার আরো ডিটেল ভালো করে বলেছে, এখন শুধু রিভাইজ করা হচ্ছে সব আবার। শ্লো প্রভুপাদের আনুগত্য মানে কি, আনুগত্য না থাকলে কি কি হতে পারে? এটা আপনারা কেউ বলুন, যারা লিখেছেন একজন, লেখা থাকলে বলবেন, হাত তুলুন। আর লেখা আছে? হাত আগে থেকে তোলা আছে তো আমি বুঝতে পারছি না এখন, দুবারা এবার ফিজিক্যাল হাত তুলুন, তাহলে বুঝতে পারবো। তিলক হাত তুলুন। প্রভু দণ্ডবত প্রণাম। প্রথম প্রশ্ন, শিল প্রভুপাদের প্রতি আনুগত্য মানে কি? ইসকন হলো শিল প্রভুপাদের শরীর। প্রভুপাদের প্রতি আনুগত্য মানে ইসকনকে ভালোবাসা এবং তাকে শ্রদ্ধা করা। প্রভুপাদের প্রতি আনুগত্যের অর্থ জিবিসি এবং কর্তৃপক্ষকে মান্যতা দেওয়া। সর্বোপরি সংস্থার বিন্দুমাত্র ক্ষতি না করা। 2, ইসকনের বাইরে কোনো সংস্থা থেকে শিক্ষা গ্রহণ না করা। আর 3, 7, শুধু কি এটাই বলবো প্রভু? 26 নম্বরটাই বলবো? 26 নম্বরে তারপরে আছে শিল প্রভুপাদের আনুগত না থাকলে কি হ্যাঁ, কি 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 হতে পারে ওর মধ্যে আছে। তো না, শিল প্রভুপাদের প্রতি আনুগত্য না থাকলে কোনো এক সময় তিনি ইসকন থেকে বেরিয়ে যেতে পারেন এবং তার অনুগামীদের সঙ্গে নিয়ে চলে যেতে পারেন, অন্য কোনো সংস্থায় তিনি জয়েন করতে পারেন। রাইট। 27 নম্বরটা বলুন না, ইসকন বা ভক্তি মেম্বারদের জীবনে শিল প্রভুপাদের গুরুত্ব কি? শিল প্রভুপাদ হলেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য এবং আমাদের সকলের শিক্ষা গুরু। তিনি যা মত দিয়েছেন সেটিকেই গ্রহণ করতে হবে। শ্রী গুরু মহারাজের ন্যায় আমাদেরকেও প্রভুপাদগত প্রাণা হতে হবে। ওকে, তাহলে শিল প্রভুপাদের প্রতি জীবনে আমাদের গুরুত্ব কি, এটা আরো ডিটেল হবে। আপনার উত্তরটা খুব ছোট আছে, দুটোই আরো একটু ডিটেলে লিখতে হবে উত্তরটা, দুটোই, আগের উত্তরটাও ডিটেল লিখতে হবে, এটাও ডিটেলে লিখতে হবে। ডিটেলটা এরকম যে আসলে প্রভুপাদের প্রভুপাদ, আমাদের জীবনে গুরুত্ব কি? গুরুত্ব হচ্ছে প্রভুপাদ ইসকনের যত সদস্য আছে সবার তিনি শিক্ষাগুরু। হুম, মানে ইসকনে যত ভক্ত আছে সবার শিক্ষা অলিখিত, মানে বলতে হবে না, কি বলে ওটাকে, অলিখিত বলে না, কি বলে, মানে মানে অনাউন্স করা দরকার নেই না, ইসকনে ঢুকলেই প্রভুপাদ তার শিক্ষাগুরু। হম, এটা শুধু বর্তমান না, ভবিষ্যতেও যত ভক্ত হবে ইসকনে তাদেরও প্রভুপাদ শিক্ষাগুরু। এটা প্রথম পয়েন্ট। আরেকটা পয়েন্ট কি, যে প্রভুপাদের যে বই লেখা সেটা হচ্ছে ইসকনের আইন। ইসকনের আইন মানে প্রভুপাদের বই। প্রভুপাদের বইয়ের মধ্যে যা লেখা আছে ওটাই আমাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত। কেউ যদি কিছু উল্টাপাল্টা বলে, নতুন কিছু শিক্ষা দেয়, সেটা চলবে না ইসকনের মধ্যে। প্রভুপাদের উপরে যদি কেউ অন্য কিছু শিক্ষা দিতে চায় তাহলে ইসকনে চলবে না ওটা, এটা আনুগত্যের বাইরে চলে গেল। তো এটা হচ্ছে প্রভুপাদের গুরুত্ব। উনি সকলের শিক্ষাগুরু, ওনার বইগুলো হচ্ছে আইন। হম, আর আমি আরো বলেছিলাম, যদি প্রভুপাদ হয়তো একটা কথা কখনো কখনো দেখা যাচ্ছে যে প্রভুপাদ একই কথার উত্তর ভিন্ন ভিন্ন রকম দিয়েছে বিভিন্ন জায়গায়, বা প্রভুপাদ বিরোধী এক জায়গায় একরকম কথা বলছেন, এক জায়গায় আর এক রকম বলেছেন। সেই ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় নেব, কে বলবেন?
আমি বলেছি কি উত্তর শ্যাম নন্দিনী মাথায় বলুন। হরে কৃষ্ণ প্রভু, আপনি বলেছিলেন যে যেই কথাটা বেশি বেশি বার লেখা আছে সেইটাই নিতে। রাইট। হয়তো প্রভুপাদ একটা কথা 100 বার বলেছেন, আর এক জায়গায় একবার কোথায় কিছু বলেছেন, তাহলে যেটা 100 বার বলেছেন সেটাই আমরা প্রমাণ হবে। একবার কোনো বিশেষ ক্ষেত্রে কিছু বলে দিয়েছেন সেটা প্রমাণ হবে না, ঠিক আছে না? এটা দেখতে হবে। তারপরে আরেকটা আছে, প্রভুপাদ যেটা বইতে লিখবেন সেটা বেশি প্রায়োরিটি। প্রভুপাদ চিঠিপত্রতে কিছু লিখেছেন সেটা তার থেকে কম প্রায়োরিটি। চিঠিপত্র তো একটা ব্যক্তিগত একটা লোককে প্রভুপাদ বলছেন, বইতে লিখেছেন সেটা তো সর্বসামান্য আর আগামী কাল পর্যন্ত। বইতে লেখা আছে মানে সবার জন্য আর ভবিষ্যৎ জন্য, আর চিঠি মানে ওই একটা লোককে বলেছেন প্রভুপাদ, তাহলে ওটা বেশি প্রমাণ হচ্ছে বই। এটা মনে করতে হবে। নেক্সট হচ্ছে প্রভুপাদের আনুগত্যের পর হচ্ছে অথরিটির প্রতি আনুগত্য, লয়াল টু বি স্পিরিচুয়াল অথরিটিস, কোঅপারেটিভ উইথ অথরিটিস। এই ব্যাপারে আমি প্রশ্ন করেছি যে সহযোগী কেউ যদি না থাকে, কোঅপারেটিভ মানে সহযোগী মনোভাব, অথরিটির সঙ্গে সহযোগিতা না করলে কি কি হয় সেটা প্রথমে বলছি। সহযোগিতা না করলে কি হবে, তিনি কি করবে, হয়তো আহ মন্দিরে কোনো প্রোগ্রাম আছে, সেম টাইম তিনি আর একটা প্রোগ্রাম করছে না জানিয়ে। হুম, এটা নন কোঅপারেশন হলো। মন্দিরে একটা অনুষ্ঠান হচ্ছে, ওই সেম সময় আর একটা অনুষ্ঠান করছে নিজের জায়গায়, যাতে কেউ কেউ মন্দিরে না যায়, তার মানে এটা নন কোঅপারেশন একটা সিম্বল এটা। বা মন্দির থেকে একটা ট্যুর আয়োজন করা হচ্ছে, সেম টাইম সেম ডেট আর একটা ট্যুর অন্য কোথায় বিনা জানিয়ে না আলোচনা করে করা হয়। হুম। বা মন্দিরে কোনো সেন্ট্রাল প্রোগ্রামে অংশগ্রহণ না করা, মন্দিরে ভক্তদেরকে উৎসাহ না দেওয়া, এইসব সেন্ট্রাল প্রোগ্রামে আসার জন্য এনকারেজ না করা, ডিসকারেজ করা, নিরুৎসাহী করা, তা মানে এখানে নন কোঅপারেশন আছে, অসহযোগী আন্দোলন আছে। তারপরে আহ মন্দিরে যেগুলো ডিসিশন নেওয়া আছে তার বিরুদ্ধে কথা বলা, বিরুদ্ধে মেম্বারদেরকে গাইড করা বিপরীত দিশায়। মন্দির থেকে যে আদেশ বা ইনস্ট্রাকশন আসছে সেগুলো ইমপ্লিমেন্ট না করা ক্লাসের মধ্যে, হুম, এটা নন কোঅপারেশন, অসহযোগী আন্দোলন। মন্দির থেকে কিছু খবর আসছে, মেসেজ আসছে, ইনফরমেশন আসছে, সেটা পাস আউট না করা, সবাইকে না পৌঁছানো, এটা অসহযোগিতা। আর সম্মান প্রদর্শন না করা অথরিটিকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে লাস্ট নাম্বার, সেটা হচ্ছে যে অধীনস্থ ভক্তদেরকে কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে না বাধা দেবে, যে তোমরা আমাকে না জিজ্ঞেস করে দেখা করবে না, আমাকে বলে যেতে হবে ঘোড়া ডিঙ্গি ঘাস যা খেতে যাচ্ছ কেন, এই ধরনের কথা, এটা হচ্ছে অসহযোগিতা। তো এই অসহযোগিতা মনোভাব এসছে কোথা থেকে, তার আমরা পরে প্রশ্ন আলোচনা করেছি, তার কারণটা কি, এরকম কেন করছে একজন, সেটাও দেখতে হবে। আহ 1 সেকেন্ড না, 4টা বাজে, তো আমি একটু ওর সাথে কথা বলে দিই। দাঁড়ান। তো আমরা বলছি অসহযোগিতা হওয়ার কারণটা কি। আহ কারণটা হলো সঙ্গদাস অথরিটির সঙ্গে কোনো না কোনো কারণে অসন্তুষ্ট আছে, যার ফলে এই নন কোঅপারেশন হচ্ছে। তো কেন অসন্তুষ্ট আছে, অনেক কারণ হতে পারে, তাই না? হয়তো অথরিটি তার সঙ্গে খারাপ আচরণ করেছে, বা তার কোনো জায়গায় হার্ট হয়েছে কোনো ব্যাপারে, অ্যাপ্রিসিয়েশন করার সময় হয়তো অ্যাপ্রিসিয়েশন ঠিক মতো হয়নি, বা কোনো সেবা পায়নি, বা কোনো না কোনো কারণে কিছু একটা ঘটনা ঘটেছে যার ফলে সঙ্গদাস অসহযোগিতা করছে। আর এই ধরনের এইগুলো অসহযোগিতা করার যে কি বলে লক্ষণ গুলো হচ্ছে, এই যেটা আমি আগে বললাম, এইসব কাজ হচ্ছে।
তখন অ্যাকচুয়ালি দুই পক্ষেরই দায়িত্ব এখানে। সঙ্গত দাসের উচিত যে গিয়ে কথা বলা কর্তৃপক্ষের সঙ্গে, কর্তৃপক্ষের উচিত সঙ্গে। এগুলো তো আমি গত সপ্তাহে আবার সব রিপিট হয়ে যাচ্ছে। হম, যেহেতু আপনারা আমাকে বললেন বলে আমি আবার শুরু থেকে আলোচনা শুরু করলাম, কিন্তু এটা মনে হচ্ছে রিপিট হচ্ছে। গত সপ্তাহে বিস্তার পূর্বক বলেছি, এটা পুরোটাই বলেছি। এগিয়ে যাচ্ছি। নেক্সট হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। ওই সমাধানটা কি তার বললেন? সমাধানটা আমি গত সপ্তাহে অনেক বলেছি লম্বা করে। হ্যাঁ, এই জন্য ভাবছি বারবার রিপিট করছি একই জিনিস। ঠিক আছে। ওখানে বলেছি যে তার উচিত সরাসরি কর্তৃপক্ষ কাছে গিয়ে কথা বলা। আর কিভাবে কথা বলতে হবে সেটা ওখানে বলেছি। কথা বললে মানে তার সঙ্গে ঝগড়া করলে হবে না। বিনম্র বিনম্র ভাবে আর জিজ্ঞাসার সুরে কথা বলতে হবে। চ্যালেঞ্জিং সুরে নয়, জিজ্ঞাসা জিজ্ঞাসা মনোভাব, বিনম্র ভাবে জিজ্ঞাসা করতে হবে যে আমার এরকম এরকম আপনার আচরণ থেকে আমার মনে হলো যে এরকম আপনি আমার প্রতি মানে অসন্তুষ্ট আছেন বা আমার প্রতি এরকম আচরণ করছেন। আর এটা কারণটা কি, আমার কি দোষ আছে, কি অপরাধ আছে। হুম, থাকলে আমাকে বুঝিয়ে দিন, আমি নিজেকে শুধরাবো, এরকম বলতে হবে। আর যদি তিনি না কোনো কারণে হয় তাহলে কিছু সময় নিতে হবে। কিছুদিন পরে ধীরে ধীরে টাইম থেকেও কেটে যায় জিনিসটা। টাইম ইজ হিলিং, বেস্ট হিলিং পাওয়ার। সময় হিল করে দেয় সব প্রবলেম গুলো। তো সময় যাবে, ধীরে ধীরে আমি যদি ভালো মনোভাব রাখি চেঞ্জ হয়ে যাবে অথরিটি মনোভাব। অথবা তাতেও না হয় তাহলে কোনো আরো কোনো সিনিয়র ভক্তের শরণাগত হতে হবে, যারা ওই সমাধান করতে পারবে। ঠিক আছে। ঠিক আছে। আহ এই থালাটা ওখানে আছে বাইরে কিচেনে। আহ আমি এখানে সলিউশনটা ভালো বললেন আপনি। সলিউশন আমার কাছে অনেক বড় লেখা আছে, ওটাও বলে দিচ্ছি। আহ আমি এখানে বলেছি যে মনের মধ্যে যা কিছু থাকবে প্লিজ প্লিজ ডিসকাস ওপেনলি। যা কিছু মনে আছে খুলম খুলা গিয়ে কথা বলা উচিত। না হলে ওই যে শ্রীগালের ঘটনা বলেছিলাম, সেটা এখন স্টোরিটা রিপিট করবো না, আপনারা শুনেছেন, তাহলে শুনে নেবেন। অনেকে নতুন এসছে মনে হয়, তারা হয়তো শুনে নেই। তো শ্রীগাল যেরকম ওই শিকারি মৃগারির পুরো মাংস খেয়ে ফেললো আর মরে গেল শিকারি, ঠিক সেরকম যদি সন্দেহটা আমার যে মনোমালিন্য হয় সেটা পোষে রাখি, তাহলে আমার ভক্তিটা খেয়ে নেবে। তাই জন্য সন্দেহটা পোষণ করা যাবে না। সন্দেহটা পোষণ করলে আমার ভক্তিটা সর্বনাশ যাবে। আমার উচিত সেটা প্রকাশ করে অথরিটির কাছে সমাধান করে নেওয়া। সন্দেহটাকে এটা পোষে রাখলে হবে না। এটা আপনারা অবশ্যই শ্রীগালের গল্পটা শুনবেন, প্রথম লেকচারে আছে, ফার্স্ট লেকচার। তারপরে আমি বলেছি যে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। মতভেদ থাকা কোনো দোষ নেই, যেটা ডিসাইড হবে সেটা সবাইকে। আর উই হ্যাভ টু বি পার্ট অফ সলিউশন, নট পার্ট অফ প্রবলেম। আমি বলেছি যে আমি যখন বৃন্দাবনে গেছিলাম ওই পরিক্রমাতে ব্রজমন্ডলে, তখন রাধারমন মহারাজ অ্যানাউন্স করেছেন, কেননা পরিক্রমাতে প্রতিদিন প্রবলেম হয়। একদিন হয়তো লাইট কেটে যাচ্ছে, অন্ধকার সারা, হয়তো ওখানে জল নেই, চানের জায়গায় জল আসছে না। তারপরে প্রসাদ একটা সময় আসার কথা সেটা 4টার সময় আসছে, 5টার সময় আসছে। প্রতিদিন প্রবলেম। পরিক্রমা মানে তো অসংখ্য প্রবলেম। তখন মহারাজ অ্যানাউন্স করছে যে আপনারা কোন দলে থাকবেন, প্রবলেমের দলে থাকবেন কি সলিউশনের দলে থাকবেন, এটা আপনারা নির্ণয় করবেন। প্রবলেম তো আছে, কিন্তু দুটো দল আছে, একটা সলিউশনের দল আছে যারা প্রবলেমটা সলভ করার চেষ্টা করছে, আর একটা দল আছে প্রবলেমটা নিয়ে আলোচনা করছে। আপনারা কোন দলে থাকতে চান? ইউ হ্যাভ টু বি পার্ট অফ সলিউশন, নট পার্ট অফ প্রবলেম।
যে দলটা সলিউশন করতে লেগে লেগে আছে সেই দলে ঢুকতে হবে। যে দলগুলো প্রবলেম নিয়ে আলোচনা করছে সেই দলে ঢোকা দরকার নেই। আর নেক্সট হচ্ছে কন্ট্রোলিং মুড। এটা উপরে আমি অলরেডি আলোচনা করেছি, তাই তো আলোচনা করেছি তো, বলুন তো। কন্ট্রোলিং মুড উপর আলোচনা করেছি গত সপ্তাহে ডিটেলে, তাই না? यस করেছি না, ওখানে বলেছি চাণক্য নীতি, হ্যাঁ, पंचवर्षाणि पालयेत् दशवर्षाणि, पंचवर्षाणि लालयेत् दशवर्षाणि ताडयेत्, प्राप्ते तो षोडशे वर्षे मित्रं मित्रवत् आचरेत्। সব এক্সপ্লেন করেছি গত সপ্তাহে, এটা আপনারা ওখানে দেখবেন। ওখান থেকে প্রশ্ন আছে। হুম, অতি নিয়ন্ত্রণ আর অল্প নিয়ন্ত্রণ মানে কি? অতি অতি নিয়ন্ত্রণ মানে কি, অল্প নিয়ন্ত্রণ মানে কি, আর কয়েকটা উদাহরণ। তো আমি আজকে অনেক কিছু স্কিপ করছি, যেহেতু গতবার অনেক আলোচনা করেছি, রিপিট না হয়ে যায়, আপনারা অবশ্যই আগে শুনে নেবেন। অতি নিয়ন্ত্রণ মানে, হ্যাঁ, মানে কি বলবো, মানে আমি জোক করে বলছি, মানে জোক করে বলছি তুমি খেতে গেলে আমাকে জিজ্ঞেস করবে নিয়ে গেছে, একজন নিয়ে গেছে, হ্যাঁ, কোথায় খাচ্ছো উঠছো বসছো, তুমি হাঁচি দিলে আমাকে জিজ্ঞেস করতে, আমাকে না জিজ্ঞেস করে হাঁচি কেন দিলে, আরে তোমাকে নরকে যেতে হবে। এটা হচ্ছে অতি নিয়ন্ত্রণ। হ্যাঁ, এটা হচ্ছে অতি নিয়ন্ত্রণ। মানে আমাকে না জিজ্ঞেস করে মন্দিরে চলে গেলে, আমাকে না জিজ্ঞেস করে তুমি প্রভুদের সঙ্গে কথা বলছো, অন্য কোনো টিচার সঙ্গে কথা বলছো, কোনো টিচার সঙ্গে কথা বলা যাবে না। অনেক কিছু আছে, আমি গত সপ্তাহে আলোচনা করেছি, এটা ডিটেল রিপিট করবো না। নেক্সট কোয়ালিটি হচ্ছে টু বি অ্যাংরি অ্যান্ড শর্ট টেম্পার্ড, বদমেজাজি। বদমেজাজি বলে এটাকে। আর ক্রোধ করা মানে রাগী। রাগী আর বদমেজাজি হলে সঙ্গদাস হবে না, সঙ্গদাস রাগী আর বদমেজাজি হবে না। আচ্ছা না, বিনম্র স্বভাব থাকা উচিত, আর সহিষ্ণুতা থাকা উচিত, ক্ষমাশীল হওয়া উচিত। আর তারপরে কোয়ালিটি আছে, এটা মনে হচ্ছে আলোচনা হয়নি, এই পর্যন্ত হয়েছিল তাই তো, 16 পর্যন্ত। 17 নম্বর বাকি আছে না? আনমিউট করে বলুন যারা বলতে চান। রাগী আর বদমেজাজি আলোচনা হয়েছে। না প্রভু, আলোচনা হয়নি। ওকে। না, আলোচনা হয়নি প্রভু। ওকে, তো রাগী আর বদমেজাজি মানে উম তুমি আমাকে অপমান করেছো, আমি তোমাকে শ্রাপ দিচ্ছি, হুম, তোমার এই ক্ষতি হয়ে যাবে। এটা খুব মানে রাগী আর বদমেজাজি স্বভাব। কথা প্রসঙ্গেই বলে দেবে, মানে একটু রাগ হয়ে গেলে তাকে শ্রাপ দেওয়া শুরু করে দেবে। আর আই উইল নট অ্যালাউ ইউ, হ্যাঁ, আমি তোমাকে আমার ক্লাসে তোমাকে আমি ঢুকতে দেবো না, আমি আমার ক্লাসে কোনোদিন ঢুকতে পারবে না, এই ধরনের মনোভাব। আমি ওকে দীক্ষা নেই, দেখি কি করে দীক্ষা হয় ওর, হ্যাঁ, আমি দেখে নেবো ওর দীক্ষা কি করে হয়, এই ধরনের এইগুলো হচ্ছে সিম্বল, লক্ষণ। মানে আমি দেখে নেবো ওর দীক্ষা কি করে হয়, আমি ওকে ক্লাসে ঢুকতে দেব না, আমি তোমাকে শ্রাপ দিচ্ছি, তুমি আমি আমার জন্য অপরাধ করেছো, তুমি নরকে স্থান পাবে না। এত বড় বৈষ্ণব অপরাধ করলে, মানে আমি অনেক বড় বৈষ্ণব, তুমি চিনতে পারলে না। তো এটা হচ্ছে রাগী বদমেজাজি মনোভাব।
আমি ওকে কোনো ক্লাসে ঢুকতে দেবো না, আমার ক্লাসে কেন, পুরো দুর্গাপুরে পুরো কোনো জায়গায় কোনো ক্লাসে ঢুকতে পারবে না। যদি কোথায় ঢুকে তাহলে আমি ইস্কন ছেড়ে চলে যাব। ও যদি দীক্ষা পায় তাহলে আমি আমার দীক্ষা ফেরত দিয়ে দেবো। হরি বল। আমার পৈতা খুলে গুরুচরণে ফেরত দিয়ে দেবো যদি ওকে গুরুদেব দীক্ষা দিয়ে দেয়। চিন্তা করুন, মানে গুরুর বাপ হয়ে যাচ্ছে। মানে রাগী বদমেজাজি, মানে লিমিট হারিয়ে যাচ্ছে। যদি ও লোকটা দীক্ষা পেয়ে যায় তাহলে আমি ইস্কন ছেড়ে দেবো। আরে কি আশ্চর্য, অদ্ভুত লাগছে না? শুনতে কিরকম লাগছে? এখন খারাপ লাগছে, কিন্তু যখন বদমেজাজ যাবে এরকমই কথা মুখ থেকে বেরোচ্ছে। হম, এখন শুনতে আশ্চর্য লাগছে, হাসি পাচ্ছে, কিন্তু যখন কেউ বদমেজাজি ও রাগী হয়ে যাচ্ছে, শর্ট টেম্পার্ড হয়ে যাচ্ছে, যখন অসহিষ্ণু হয়ে যাচ্ছে, যখন ক্ষমাগুণ হারিয়ে ফেলছে, তখন এইটাই তার লক্ষণ। সে বলবে, এই ভক্ত দীক্ষা পেলে আমি ইস্কন ছেড়ে চলে যাব। আরে তোমার কি সম্পর্ক? তুমি ইস্কন কি অর্জনে আছো নাকি? ওই লোকটা ভক্তিতে থাকবে না থাকবে তার উপরে তোমার কেন স্পিরিচুয়াল লাইফ ডিপেন্ড করবে? আমার স্পিরিচুয়াল লাইফ আমার পার্সোনাল। অন্য লোক দীক্ষা পেলো না পেলো তাতে কি যায় আসে? না, এখানে যায় আসে আমার ইগো, আমার অহংকার। তো ইগোটা সবচাইতে ডেঞ্জার, ওটার উপরে কোনো পয়েंट নেই, ওটা লিখতে হবে। ইগো, অহংকার খুব ডেঞ্জার। এটা হচ্ছে রাগী বদমেজাজি ভক্তের লক্ষণ, যেগুলো বললাম, কয়েকটা 5-6টা ডায়লগ বললাম, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ডায়লগ, এটা মুখ থেকে বেরোবে। এই ধরনের মনোভাব থাকলে উম কোনো ভালো ভক্ত কিন্তু টিকবে না ক্লাসে। যারা মূর্খ আছে তারাই থাকবে ক্লাসে, হ্যাঁ। যাদের কোনো আর কোনো উপায় নেই, অসহায়, তারাই ক্লাসে থাকবে। যারা একটু ট্যালেন্টেড আছে, যারা একটু বুদ্ধিমান আছে, যারা একটু মানে উচ্চ বর্গ আছে, তারা কেউ থাকবে না। যেখানে বদমেজাজি লোক আছে, যেখানে শর্ট টেম্পার, সেখানে তারা আসবেই না। এটা মনে রাখবেন। এখন এর আগে বদমেজাজি হওয়ার পিছনে কিছু কারণ থাকতে পারে, সেটা খোঁজ করতে হবে। হোয়াট ইজ দ্য কজ অফ অ্যাঙ্গার? আমার মধ্যে এই কেন রাগ আসছে, কারণটা খুঁজে বের করতে হবে। হয়তো কোনো এমন ঘটনা ঘটেছে যার ফলে আমার মধ্যে এই জিনিসটা এসেছে, সেটা খোঁজ করতে হবে। হয়তো এমন কোনো ঘটনা ঘটেছে অন্যত্র, অন্য কোনো জায়গায় কোনো একটা দুর্ঘটনা ঘটছে বা কোনো প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমি কিন্তু এদিকে নিয়ে আসছি, তাহলে সেটা আমাকে দুটোকে সেপারেট করতে হবে। অথবা হতে পারে যে আমি একটা ভক্তের উপরে বারবার রাগ করছি, এটাও দেখা যায়। হ্যাঁ, যেহেতু কোন একটা পার্টিকুলার ভক্ত উপরে আমার বেশি রাগ আসে, তো কারণটা কি? আমি তাকে বেশি খুব মানে আপন করে মানছি, মানে আমি মনে করছি সে, তাকে আমি যতই রাগ করি কোনো অসুবিধা নেই, নিজের লোক আছে, কিন্তু সেও তো ভেঙে পড়বে একদিন, তখন প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, কোনো লোককে কিছু পছন্দ, কোনো লোককে পছন্দ আমরা করি না, এটা হচ্ছে আমাদের স্বভাব, আমাদের জড় স্বভাব আছে। তো কোনো ভক্তকে আমাদের পছন্দ হচ্ছে না যে কোনো কারণে, তখন তার প্রতি বারবার 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 রাগ করে যাচ্ছে। এটা দুইজনের জন্যই, এটা কি বলে, আনহেলদি। দুইজনের জন্য আনহেলদি। ওই যে সঙ্গদাস, তার জন্য আনহেলদি, যার প্রতি রাগ করছে তার জন্য আনহেলদি, পছন্দ না হওয়াটা। এই জন্য রূপ গোস্বামী বলছেন যে কার সঙ্গে সঙ্গ করা উচিত? যে আমাকে স্নেহ করে, আর আমার থেকে যিনি সিনিয়র, আমাকে জ্ঞান দেবে প্লাস আমাকে স্নেহ করবে, সেরকম ভক্তের সঙ্গে সঙ্গ করতে বলছে। যে আমাকে স্নেহ করে না, আমার প্রতি সবসময় রাগ করছে, তার সঙ্গ করতে কিন্তু নিষেধ করছে রূপ গোস্বামী। হ্যাঁ, রাগ করা আলাদা আর শাসন করে শুধরানো আলাদা।
যে আমাকে শাসন করে শুধরাচ্ছে, সে তো স্নেহ করছে, কিন্তু একটা কিছু কিছু মানুষে থাকে যে একটা লোককে তার মাথায় ভেবে নিয়েছে এই লোকটা খারাপ, তার সবকিছু, তার চাল চাল চলন সবকিছু খারাপ লাগতে থাকে। তো সেই ধরনের সঙ্গে, হ্যাঁ সেই ধরনের হ্যাঁ ঠিক আছে, সেই ধরনের সঙ্গ করলে কিন্তু আমার ভক্তি উন্নতি হবে না। তাই জন্য সঙ্গদাসের উচিত কোনো ভক্তের সঙ্গে এরকম আচরণ না করে। ওকে, আহ এটা ছিল রাগী বাদ মেজাজি উপরে কিছু আলোচনা। তো আপনাদের সময় আছে তাহলে, নাহলে এখানে রাখবো। হুম, মানে এখন আমাদের তিনটা কোয়ালিটি বাকি আছে, এটা হচ্ছে 18, 19, 20। হম, 18, 19 আর 20, তিনটা কোয়ালিটি এখনো আলোচনা বাকি আছে। এটা নেক্সট উইকে আবার আমাকে বলবেন না শুরু থেকে আলোচনা করতে, নাহলে টাইম নষ্ট হয়ে যাবে। নেক্সট উইকের জন্য আমার এখান থেকে শুরু হয়, যেখানে আজকে রাখলাম, মনে করে দেবেন। হ্যাঁ, তাহলে কমপ্লিট হয়ে যাবে নেক্সট উইকে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটা ছোট্ট পরীক্ষা করব। হ্যাঁ, পরীক্ষা নেবো, সবাই খাতা তৈরি করে নেন তাড়াতাড়ি। আর পরীক্ষাও তাড়াতাড়ি করবো, বেশি ডিলে করলে সব ভুলে যাবেন। হ্যাঁ, মনে থাকবে না, এই জন্য তাড়াতাড়ি পরীক্ষা করে নেবো। তো আপনারা খাতা তৈরি করে নিন, 1-2 সপ্তাহের মধ্যে পরীক্ষা, নেক্সট উইকে হয়তো কমপ্লিট হয়ে যাবে, তারপরে সপ্তাহে আমরা পরীক্ষা করতে পারি। তো সবাই খাতা তৈরি করে নেন, আর বেশি ডিলে করলে পরীক্ষায় সব ভুলে যাবেন, যা আলোচনা সব ভুলে যাবেন। তো পরীক্ষা প্রথমে তো লিখিত হবে, হ্যাঁ, তারপরে ওটাকে প্র্যাকটিক্যালি আমরা কিছু কি করে ডেমনস্ট্রেশন করা যায় ওটা পরে দেখবো। মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা পদ্ধতি থিওরিটিক্যাল হবে এখন, তারপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা। প্র্যাকটিক্যাল কি করে হবে সেটা আমি কিছু মাথা ঘামাচ্ছি, কিছু আইডিয়া দেখি কি করে প্র্যাকটিস